এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? আসসালামু আলাইকুম, আমি আব্দুল। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছো? আপনাকে দেখতে এসেছি। কি? না, কিছু না। আমি এখানে নতুন ভয়েস আর্টিস্ট। ও, তুমি সেই। নিজের কাজ করো, যাও। ম্যাম, আমি তো নতুন, আমাকে শিখে দিলে একটু ভালো হইতো। ওকে, তুমি আগামীকাল এসো। এখন আমার কাজ আছে, তুমি আপাতত রাইসার কাছে যাও। হাই। হ্যালো। এই ছেলেটাকে নিয়ে যাও। আমার সাথে আসো। আব্দুল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকলে প্রিয়াঙ্কা যেতে ইশারা করে। আব্দুল মিষ্টি করে হেসে রাইসার সাথে যেতে লাগলো। রাইসা আব্দুলকে নিয়ে চলে গেল। আব্দুলকে সব বুঝিয়ে দিতে লাগলো। আব্দুল বারবার আর চোখে প্রিয়াঙ্কাকে দেখতে লাগলো। রাইসা বিষয়টা লক্ষ্য করে বলল, ছোট ভাই, লাভ নেই, ও তোমার অনেক সিনিয়র। আব্দুল কিছুটা লজ্জা পেয়ে বলে, সিনিয়র তো কি হয়েছে? ও কোনো ছেলেকে পাত্তা দেয় না। তোমার কাজ মনোযোগ দিয়ে করো। পাত্তা কিভাবে পেতে হয় সেটা আমি দেখে নিব। আচ্ছা, আমি ভয়েস করি, আপনি দেখেন ঠিক হচ্ছে কি না। আব্দুল ভয়েস করতে লাগলো। আব্দুলের ভয়েস শুনে সবাই তাকিয়ে আছে। হঠাৎ করে প্রিয়াঙ্কার কানে এই ভয়েসটা পৌঁছে গেল। দৌড়ে এগিয়ে আসে। সাথে সাথে আব্দুল ওইখান থেকে উঠে চলে গেল। প্রিয়াঙ্কা রাইসার কাছে এসে বলল, কিছুক্ষণ আগে একটা ভয়েস চালিয়েছিলে, ওই ভয়েসটা কে দিয়েছে? রাইসা ভয়ে ঢোক গিলে বলল, কেন ম্যাম, কি হয়েছে? ভয়েসটা তো অনেক সুন্দর। তোমাকে যা বললাম সেটা বলো, কে দিয়েছে? প্লিজ ম্যাম, রেগে যায় না। এইটা ওই নতুন ছেলেটা দিয়েছে। কি? তুমি সত্যি বলছো? আব্দুল পেছন থেকে এসে বলে, ম্যাম, আমার কি কোনো জায়গায় ভুল হয়েছে? দেখেন আমি নতুন, আমাকে প্লিজ শিখিয়ে দেন। ভালো হয়েছে, কিছুটা সমস্যা আছে, ওইটা পরে ঠিক করে দিব। ধন্যবাদ ম্যাম। প্রিয়াঙ্কা কিছু একটা ভাবতে ভাবতে চলে যেতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আব্দুল আরেকটা ভয়েস দিয়ে রাইসাকে বলল, ম্যাম, আমি 2 ঘন্টা করে কাজ করব, বসের সাথে আগেই কথা বলে নিয়েছি। এখন আমাকে যেতে হবে, আমার কোচিং আছে তো। আর আগামীকাল থেকে আমি রাতে ভয়েস করব, দিনে আসতে পারবো না। হ্যাঁ, স্যার আমাকে বলেছিল। ওকে, তুমি যাও, আমি তোমার ভয়েসগুলো নিয়ে কাজ করি। ওকে। আব্দুল স্টুডিও থেকে বের হয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেল। সোজা কোচিং সেন্টারে চলে গেল। কোচিং শেষ করে হোস্টেলে চলে গেল। ব্যাগ রেখে গোসল করে নিল। গোসল করে বন্ধুদের সাথে বের হলো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 8টার দিকে হোস্টেলে চলে আসলো। সবাই মিলে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আব্দুল উঠে নামাজ পড়ে হোস্টেলে এসে পড়তে বসলো। পড়া শেষ করে সবার সাথে কলেজে চলে গেল। কলেজ ছুটি হলেই হোস্টেলে চলে আসে। 4টার দিকে কোচিং করে আব্দুল স্টুডিওর উদ্দেশ্যে বের হয়ে গেল। স্টুডিওতে গিয়ে দেখে তেমন কোনো মানুষ নাই। আব্দুল রাইসার কাছে গিয়ে বলল, বাকি মানুষজন কোথায়? সবাই ছুটি নিয়েছে, আমরা 6 জন রাতে কাজ করি। ও আচ্ছা, প্রিয়াঙ্কা ম্যাম নাই? আছে, তুমি তার কেবিনে যাও। আমাকে বলে দিয়েছিল তুমি আসলে তোমাকে যেন পাঠিয়ে দিই। ওকে। আব্দুল খুশি হয়ে প্রিয়াঙ্কার কেবিন খুঁজতে লাগলো। একজন দেখিয়ে দিলে আব্দুল প্রিয়াঙ্কার কেবিনের সামনে গিয়ে নক করলো। কে? ম্যাম, আমি। ও, ভেতরে আসো। আব্দুল ভেতরে ঢুকে দেখে প্রিয়াঙ্কা বসে কাজ করছে। আব্দুলকে বসতে ইশারা করলো। আব্দুল বসে পড়ল। আব্দুল প্রিয়াঙ্কাকে বলল, ম্যাম, আমার সমস্যাগুলো যদি ধরিয়ে দিতেন। তোমার গলার স্বর অনেক ভালো, কিন্তু তোমার রিডিং পড়তে সমস্যা হয়। কিছু কিছু জায়গায় থেমে যাও, সেটা মোটেও ঠিক না। আসলে ম্যাম, আমি তো শুধু কবিতা আবৃত্তি করতাম, এত বড় বড় স্ক্রিপ্ট পড়ি নাই, তাই মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। ও আচ্ছা, প্রথমে স্ক্রিপ্টটা ভালো করে দেখবে, তারপর একবার পড়ে নেবে বা 2বার পড়ে ভালোভাবে দেখে ভয়েস করবে, তাহলে আর এই সমস্যা হবে না। আর বেশি বেশি করে পড়ার চেষ্টা করো। ওকে ম্যাম। আর কোনো সমস্যা আছে কি? তোমার ভেতরে ভয় কাজ করে, যেটা দূরে সরিয়ে দিতে হবে। আর ক্যারেক্টারের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। নিজের ভেতরের ক্যারেক্টারটা স্থাপন করতে হবে। মনে করবে ওই জায়গাটায় তুমি আছো। ওকে, ধন্যবাদ ম্যাম। তাহলে আমি কি ভয়েস দিব এখন? এটা ভালোভাবে পড়ো। প্রিয়াঙ্কার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে আব্দুল মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে প্রিয়াঙ্কার দিকে তাকাতে লাগলো। প্রিয়াঙ্কা বিষয়টা খেয়াল করে, ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল। আব্দুল বিষয়টা অন্যভাবে চলে যাচ্ছে দেখে আর না তাকিয়ে নিজের কাজ করতে লাগলো। আব্দুল কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কাকে বলল, ম্যাম, হয়ে গেছে। ওখানে দাঁড়াও।
প্রিয়াঙ্কা সব ব্যবস্থা করতে লাগলো। আব্দুল ভয়েস করতে লাগলো। প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আব্দুলের কয়েকবার ভুল হয়ে গেলে প্রিয়াঙ্কা বোঝাতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের কাছে এসে কান থেকে হেডফোন খুলে নিজে বলতে লাগলো। আব্দুল মুগ্ধ নয়নে দেখতে লাগলো। হঠাৎ করে আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিয়াঙ্কার গালে কিস করে দিল। আব্দুল সাথে সাথে হাত মুখে চেপে ধরে তাকালো। প্রিয়াঙ্কা থমকে গেল। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে তাকাতেই আব্দুল ভয়ে ভয়ে বলল, সরি ম্যাম। আব্দুল কথাটা বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা হেডফোন কান থেকে সরিয়ে নিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ল। প্রিয়াঙ্কার রাগে কলমের উপর সমস্ত রাগ ঝাড়তে লাগলো। রাইসা কেবিনে ঢুকে দেখে প্রিয়াঙ্কা রেগে আছে। ম্যাম, কি হয়েছে? আর আব্দুল এইভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? ওই বেয়াদব ছেলেকে যেন এই অফিসে আমি আর না দেখি। যদি ওকে দেখি তোমাদের খবর আছে। ম্যাম, কি হয়েছে? এত রেগে গেছেন কেন? ম্যাম, আপাতত ভালো ভয়েস আর্টিস্ট পাওয়া যাচ্ছে না। সেখানে অনেক কষ্টে ওকে পাইছি। ওর ভয়েস করা ভিডিও আপলোড করেছি। আপনি দেখেন, ভিউয়ার্সরা ওর কণ্ঠ অনেক পছন্দ করেছে। প্রিয়াঙ্কা চেক করলে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা বলল, আচ্ছা কি বলবে বলো। ম্যাম, এই স্ক্রিপ্টগুলো ভয়েস করে দিয়েন। রাইসা স্ক্রিপ্টগুলো দিয়ে চলে গেল। প্রিয়াঙ্কা কাজে মন দিতে পারল না। যতবার কাজে মন দিতে যায় ততবার আব্দুলের চুমু দেওয়ার দৃশ্যটা বারবার ভেসে উঠতে লাগলো। প্রিয়াঙ্কা কফি বানিয়ে নিয়ে বারান্দায় চলে গেল। কফি খেতে লাগলো। হঠাৎ গেটের দিকে নজর গেলে দেখে আব্দুল দাঁড়িয়ে আছে। একটা রিক্সা থামলে আব্দুল উঠে চলে গেল। প্রিয়াঙ্কা ওখান থেকে সরে এসে নিজের কাজ করতে লাগলো। এইদিকে আব্দুল ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার চাকরিটা আছে নাকি গেছে। আল্লাহ প্লিজ প্লিজ আমার চাকরিটা যেন না যায়। চাকরি গেলে আমি উনাকে এত কাছ থেকে দেখতে পারবো না। আমি উনাকে না দেখে থাকতে পারবো না। প্রতিদিন উনাকে আমার দেখতে হবে। বাস্তবে এত কাছে পেয়েও হারাতে চাই না। আব্দুল কথাগুলো ভাবতে ভাবতে হোস্টেলের সামনে থেমে গেল। আব্দুল ভাড়া দিয়ে ভেতরে ঢুকতে গেলে দারোয়ান থামিয়ে দিয়ে বলে, ভাইজান, আপনাকে তো স্যার বাহির কইয়া দিছে। আপনি ছিলেন না, তাই জানেন না। ওইদিকে দেখেন আপনাকে জিনিসপত্র। এইসব কি বলেন? আমাদের বের করে দিয়েছে মানে? হুট করে বের করে দেওয়ার মানে কি? আব্দুলের বন্ধুদের একজন বলে, চিল্লাইয়া লাভ নাই, এদিকে চলে আয়। এইটা কি হইল? রাকিব ফোনের লাইট চালিয়ে বলে, আমাদের কয়েকটা রুমমেট মিলে আমাদের নামে বিচার দিয়েছে। আমরা অনেক রাত করে হোস্টেলে আসি। আরও অনেক কিছু বলেছিল, যার জন্য রেগে আমাদেরকে বের করে দিয়েছিল। আর সবাই কই? আর কারা বিচার দিয়েছে? সবাই যার যার আত্মীয়র বাড়িতে গেছে। এখন তুই এসেছিস, থাক। আমি আমার একটা জায়গা পেয়ে গেছি। আমি গিয়ে ওখানে উঠবো। বাসা তো আর ব্যাচেলারদের দিবে না কেউ। তাই দেখি অন্য কোনো হোস্টেলে জায়গা হয় কি না। রাকিব চলে গেল। আব্দুল খাটের উপরে বসে পড়ল। দারোয়ান এসে বলল, ভাইজান, এখান থেকে চলে যান। স্যার দেখলে রেগে যাইব। এখানে থাকতে না করছে। কইলেই হয়ে গেল নাকি? এখান থেকে কোথায় যাব? আমি এখান থেকে কোথাও যাব না। আব্দুল কোনো কথা না শুনে রাস্তার পাশে খাটের উপরে শুয়ে পড়ল কাঁথা নিয়ে। আব্দুলের মশার জ্বালায় ঘুম আসছিল না। বারবার মশা তাড়াতে লাগলো। এভাবে করতে করতে রাত 1টা বেজে গেল। ওই রাস্তা দিয়ে প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ আব্দুলের দিকে চোখ পড়তে কিছুটা অবাক হলো। প্রিয়াঙ্কা গাড়ি থামালে আব্দুল বিরক্ত হয়ে বলল, এখানে গাড়ি থামানোর কি হইল? এই যান তো ঘুমাবো। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কা কিছু না বলে চলে গেল। আব্দুল কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সকালে ঘুম ভাঙলো গাড়ি চলার শব্দ দিয়ে। আব্দুল চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই দেখে গার্লস কলেজের সব মেয়েরা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হেসে চলে যাচ্ছে। আব্দুল লজ্জা পেয়ে ভাবতে লাগলো, ছি ছি, কি লজ্জা! ইচ্ছা করছে মাটির ভিতরে ঢুকে পড়ি। না, এই অবস্থা যাদের জন্য, তাদের আমি এই জায়গায় না নিয়ে এসেছি তো ততক্ষণ শান্ত হব না। ধুর, আগে রুম খুঁজতে হবে। এই সময় কোথায় রুম পাবো? আব্দুল কান্না করার মতো অবস্থা। আব্দুলের ফোন বেজে উঠল। আব্দুল পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করলে আব্দুলের আম্মু বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস বাবা? ওয়ালাইকুম আসসালাম। জি আম্মু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তা বাবা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আম্মু। খাওয়া দাওয়া ঠিক মতো করস তো নাকি? হ্যাঁ আম্মু, এত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি ঠিক আছি। আম্মু, এই মাসে কিছু অগ্রিম টাকা দিতে পারবে? কি করবি?
আসলে আম্মু, কি হয়েছে? না কিছু না। আচ্ছা পরে কথা বলবো, এখন রাখছি। আব্দুল কল কেটে দিলে হোস্টেলের ম্যানেজার এসে চিল্লাপাল্লা করতে লাগলো। আব্দুল রাগে ম্যানেজারের নাকে ঘুষি মেরে বলল, হালা চুপ কর। হালা, তোর কি কোনো কমন সেন্স নাই? কোন হিসেবে রাতে বের করে দিলি? এখন এইখানে আমার কোনো পরিচিত কেউ আছে যে আমাকে থাকতে দিবে? আব্দুলের কথা শুনে ম্যানেজার নাক চেপে ধরে বলে, তোর এত বড় সাহস, আমার নাক ফাটিয়ে দিলি? গার্ড এখনই এই আব্দুলকে মেরে এখান থেকে সরিয়ে দাও, না হইলে পুলিশকে কল দাও। আব্দুল রেগে বলে, যা পুলিশ আন, এত পেড়াতে আজকে নাক ফাটাচ্ছি। বেশি বুঝলে হাত পা ভেঙে দিব। বেককেল হালা, সারা রাত মশা কামড়ে সারা শরীর মুখে কিস করে করে কি হাল করেছে। গার্ডরা সব এসেছে। আব্দুলকে মারতে গেলে আব্দুল এক এক করে সবগুলোকে মেরে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে সামনের বেঞ্চিতে বসে পড়ল। হঠাৎ করে রাইসা বলে উঠল, কি ব্যাপার আব্দুল, তুমি এখানে কি করছো? আব্দুল কিছুটা চমকে তাকালে দেখে রাইসা। আব্দুল বলে ওঠে, কিছু না ম্যাম, আপনি এখানে? এই অফিসে যাচ্ছিলাম, বাট তোমাকে এখানে এইভাবে বসে থাকতে দেখে নেমে আসলাম। কলেজে যাও নাই? আর কলেজ, বিপদে পড়ে গেছি ম্যাম। কিসের বিপদ? আর বলেন না, বন্ধুদের সাথে একটু রাতে আড্ডা দিতাম চা স্টলে বসে। কিছু রুমমেট আমাদের নিয়ে উল্টাপাল্টা বলেছে। হস্টেলের মালিক বের করে দিয়েছে আমাদের রাতে। মেজাজটা এত বিগড়ে যাচ্ছে না, মন চাইছে হস্টেলের মালিকের মেয়েকে পটিয়ে ছেঁকা দেই। আব্দুলের কথা শুনে রাইসা হাসি থামাতে না পেরে ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা, ছ্যাঁকা দেওয়া লাগবে না। শোনো, প্রিয়াঙ্কা ম্যামের ফ্ল্যাট ফাঁকা আছে। ম্যামকে পটাতে পারলে থাকার জায়গা হয়ে যাবে। চলো, স্টুডিওতে ম্যামকে পটানোর চেষ্টা করতে থাকো। আর এই তুমি গতকাল ম্যামের সাথে কি করেছো? ম্যাম রেগে গিয়েছিল, তোমাকে তো বের করে দিতে বলেছিল। আমি বুঝিয়ে রাগ কন্ট্রোল করিয়েছি। হুট করে একটা কাজ করে ফেলেছি। ম্যামের সামনে গেলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। আচ্ছা চলো, দেখা যাক কি হয়। আর তোমার জিনিসপত্র কই? হস্টেলের সামনে ম্যানেজারকে মেরে দৌড়ে পালিয়ে এসেছি। হাই আল্লাহ, এই ছেলেটাও না। বসের থেকে শুনেছিলাম তুমি দুষ্টু আছো, বাট এত দুষ্টু এইটা বুঝি নাই। চলো, ম্যামের সাথে যেন বেশি দুষ্টুমি করবে না কিন্তু। আমি অনেক ভালো ছেলে, ম্যামকে করতে না পারলে আপনার সাথে করমু। আচ্ছা, একটা থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দিব। চলো আমার সাথে। আব্দুল রাইসাকে বলল, স্কুটিটা আমি চালাই, মাইয়া মানুষের পিছনে বসি না। ফাজিল, মারবো একটা থাপ্পড়। চলো। আব্দুল স্কুটি চালাতে লাগলো। রাইসা কাঁধে হাত রেখে যেতে লাগলো। অফিসের ভেতরে গেলে প্রিয়াঙ্কা বারান্দা থেকে ওদের দুজনকে এমন দেখে রাগ হতে লাগলো। প্রিয়াঙ্কা কিছু না বলে বারান্দা থেকে সরে গেল। আব্দুল রাইসার সাথে ভেতরে যেতে লাগলো। ভেতরে গেলে রাইসা বলল, যাও, আমার কেবিনে বসো, আমি আসছি, ওদের কাজগুলো দেখে নি। আব্দুল রাইসার কেবিনে গিয়ে বসলো। ফোন বের করে গেম খেলতে লাগলো। অনেকক্ষণ পর রাইসা আসলে আব্দুলকে বাচ্চাদের মতো খেলতে দেখে হাসতে লাগলো। আব্দুল রাইসার হাসি দেখে তাড়াতাড়ি করে ঠিক হয়ে বসে ফোন রেখে বলল, সরি ম্যাম। গেম রেখে চলো ম্যামের কাছে যাই। আর হ্যাঁ, তুমি প্লিজ ভদ্রভাবে থেকো, একদম বেশি বুঝবে না। আমারও ভয় লাগছে, যদি আমাকে মারলে মারবে, সমস্যা নেই। আমি আবার উল্টাপাল্টা কিছু করলে যদি আবার আমাকে চাকরি থেকে বের করে দেয়। ও ম্যাম, আপনিও চলেন না, ওনাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আমি আছি, চলো। রাইসার পেছন পেছন আব্দুলও যেতে লাগলো। দরজার সামনে গেলে আব্দুল বলে, আর একটু লম্বা হতে পারেন নাই? কচু, আমাকে তো দেখা যায়। ফাজিল, লাথি মারবো। আমি 5 ফুট 5 ইঞ্চি, তুই বেশি লম্বা শয়তান। ও থুক্কু, অনেক বড় আপনি, বাট ভিতরে যেতে ভয় লাগছে। চুপ থাক ভাই, চল, আমি আছি। আপনিও আমার উপরে বিরক্ত হয়ে গেলেন। তোর সাথে যে থাকবে সে বিরক্ত হবে। চল ভাই, একটু মুখে আঙ্গুল দিয়ে রাখ। রাইসার কথা শুনে আব্দুল মুখে আঙুল দিয়ে রাইসার সাথে ভেতরে ঢুকলো। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। রাইসা পেছনে ঘুরতে বলল, দেখ, এইভাবে মুখে আঙ্গুল দিয়ে আছো কেন? আপনি তো কইলে চুপ থাকতে। উফ, এত রাগ হচ্ছে না? এই, তুই ওইখানে চুপচাপ বস, আমি ম্যামের সাথে কথা বলি। আব্দুল চুপচাপ সোফায় বসে পড়ল। রাইসা প্রিয়াঙ্কাকে বলল, ম্যাম, একটা কথা বলার ছিল, প্লিজ রাগ করবেন না। কি কথা? আর এই ছেলেটাকে না আমার রুমে আসতে নিষেধ করে দিয়েছি?
ম্যাম, আসলে ও একটু বিপদে পড়ছে। কিসের বিপদ? আসলে ম্যাম, গতকাল ওদের হোস্টেল থেকে ওদেরকে বের করে দিয়েছে। ঠিক করছে, ফাজিল পোলাপাইনদের বের করে দেওয়াই উচিত। ম্যাম আমি মোটেও ফাজিল না। ওই চুপ থাকো তো, আমি কথা বলছি তো নাকি? আব্দুল চুপ হয়ে গেল। রাইসা বলতে লাগলো, ম্যাম, ও ছোট মানুষ, এই বয়সে একটু একটু দুষ্টুমি তো করবেই, এটাই স্বাভাবিক। ম্যাম, আমি বলতে চাইছিলাম যে ওকে যদি আপনার সামনের ফ্লাইটে থাকতে দিতেন। ওর এখানে থাকার মতো কোনো জায়গা নেই। গতকাল রাতে রাস্তায় ঘুমিয়ে সারা মুখের অবস্থা দেখেন, মশা কামড় দিয়ে কি করেছে। আর আমাদের ছোট ভাই যদি এমন বিপদে পড়তো, আমরা কি সাহায্য না করে পারতাম? রাইসার কথা শুনে প্রিয়াঙ্কা আব্দুল কাশতে লাগলো। রাইসা বলল, পানি খান ম্যাম, আর এই নাও পানি খাও। ম্যাম প্লিজ আমাকে একটু জায়গা দেন, আমার ছোট ছোট বাচ্চা আছে, থাকতে না দিলে ওরা না খেয়ে মারা যাবে। দিন মজুরি কাজ করে সংসার চালাই। প্লিজ ম্যাম আপনি আমাকে সাহায্য করেন, একটু দয়া করেন ম্যাম। আব্দুলের কথা শুনে রাইসা হাসি থামাতে না পেরে হাসতে লাগলো। আব্দুলের কাছে গিয়ে কয়েকটা বাহুতে থাপ্পড় দিয়ে বলল, খালি ফাজলামি, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিমু। ও থুকু, আমি ভাবলাম এইটা বলে ম্যামের একটু আমার প্রতি মায়া হইবে। প্লিজ ম্যাম এভাবে তাকিয়েন না, আমার অনেক ভয় লাগছে। আব্দুল কাঁপতে লাগলো। প্রিয়াঙ্কা অনেক হাসি পেতে লাগলো, বাট হাসিটা থামিয়ে রেখে বলল, 1 মাস থাকতে দিতে পারবো, তাড়াতাড়ি বাসা পেলে চলে যাবে। ওকে? ওকে ম্যাম, 1 মাসের ভিতরে বাসা খুঁজে নিব। গুড। আমাকে বেশি জ্বালালে খবর আছে। না ম্যাম জ্বালাবো না আপনাকে, তার বদলে রাইসা ম্যামকে জ্বালাবো, ঠিক আছে? আব্দুলের কথা শুনে রাইসা বলে, লাঠি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। তাহলে ভালো হবে, বিনা ভিসায় ভ্রমণ হয়ে যাবে। পাকনামি না করে চুপ করে বসে থাক। আচ্ছা ম্যাম আজকে উঠি। আর কত পেমেন্ট নেবেন আমাকে বলেন, আমি অগ্রিম পেমেন্ট করে দেই। পেমেন্ট করতে হবে না, 1 মাসের ভেতরে অন্য বাসায় যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে ওঠো। পেমেন্ট ছাড়া অন্যজনের বাসায় থাকতে পারবো না, ফ্রিতে কোথাও থাকি না আমি। তাহলে রাস্তায় থাকো। রাইসা ম্যাম আপনি কোথায় থাকেন? আপনার ওইখানে ভাড়া পাওয়া যাবে না? জি না, আমারটাতে অলরেডি 3 জন মেয়ে, মোট 4 জন থাকি, আর কাউকে নেওয়া যাবে না। আর ছেলে হয়ে মেয়েদের মাঝে থাকতে পারবে কি? ও হ্যাঁ পারবো। এত পাকনামি না করে ম্যামের ওখানে থাকো। আর তোমার পড়াশোনার দরকার, সেখানে আমাদের সাথে থাকতে পারবে না। কথা না বাড়িয়ে ম্যামের থেকে চাবি নিয়ে যাও। ম্যাম তো ভাড়া নিবে না, কিভাবে তার বাসায় উঠবো? আব্বু আম্মু তো ঠিকই আমাকে বাসা ভাড়া টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে কি করব আমি? আব্দুলের কথা শুনে রাইসা প্রিয়াঙ্কা ভ্রু কুঁচকে তাকালো। রাইসা বলে ওঠে, বাহ ভাই, তুই দেখি পাকনা হলে কি হবে, মনের দিক থেকে অনেক সততা আছে। তোর বয়সে আমি তো কত টাকা মেরে খেয়েছি আব্বু আম্মুর, আর তুই কিনা বাসা ভাড়ার টাকা দিয়ে কি করবি সেটাই বুঝছিস না। আমি খারাপ হইতে পারি, বাটপাড়ি চুরি এইসব আমার দ্বারা হয় না। খুব ভালো, এখন নিজে ভেবে নে কি করবি, ওখানে থাকবি নাকি রাস্তায় থাকবি? আচ্ছা শোনো, এক কাজ করতে পারো, আমাকে পেমেন্ট না দিয়ে মাঝে মাঝে আমার হালকা কাজ করে দিলে। এই ধরো আমার সাথে বাজার করতে গেলে আমার ব্যাগগুলো ভারী হইলে তুমি কিছুটা নিলে, আমি কিছুটা নিলাম। এইভাবে যদি টুকটাক কাজ করে দাও তাহলে তো হয়ে যায়, তাই না? এইটা ভালোই, ওকে আমি রাজি। আপনার সেবা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। দিন চাবি, আমি যাই। এই যে চাবি, আর ড্রাইভারকে আমি বলছি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। লাভ ইউ ম্যাম। সরি রাগ করেন না, হেল্প করলেন তাই কইলাম, ধন্যবাদ। আব্দুল কথাটা বলে বের হয়ে গেল। আব্দুল মনে মনে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, ইয়াহু, এইটা সব থেকে ভালো হইল। আমি সবসময় চাই আপনার আশেপাশে থাকতে। একবার যদি আপনার মনে জায়গা করে নিতে পারতাম তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। আব্দুল কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আর এইদিকে রাইসা বলে, ম্যাম, ছেলেটা দুষ্টু প্রকৃতির, বাট মনের দিক থেকে অনেক ভালো আছে। আমার ছোট বোন ওর সাথে পড়ে, আমি শুনলাম ও অনেক ভালো, মেধাবী ও একটু সবার সাথে মিশতে ভালোবাসে। যাদের ও ভালো লাগে তাদের সাথে নাকি ও দুষ্টুমি করে। আচ্ছা যাও তুমি। রাইসা চলে গেল। প্রিয়াঙ্কা ড্রাইভারকে কল দিয়ে সব বলে দিল। আব্দুল ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার আব্দুলকে গাড়িতে উঠতে বলল। আব্দুল গাড়িতে উঠল।
আব্দুল ড্রাইভারের সাথে টুকটাক কথা বলতে লাগলো। ড্রাইভারকে হোস্টেলের সামনে থামাতে দেখে আব্দুল অবাক হয়ে গেল। কিছু না বলে দুজন নেমে পড়ল। ড্রাইভার বলে, আপনার বই খাতা আর পোশাক নিয়ে চলেন, রুমে সব আছে, ম্যাম বলে দিয়েছে, আর বাকি যা আছে ওইগুলো একটা ভ্যান নিয়ে চলেন। এইগুলো কিছু নিব না। দারোয়ান আঙ্কেল, আপনি রক্তিমকে আমার খাট টেবিল সব দিয়ে দেন। ওই বেচারা নিচে ঘুমায়, দেখতে ভালো লাগে না। আব্দুল কথাগুলো বলে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। ড্রাইভার বলে, আপনার জিনিসপত্র অন্য কাউকে দিয়ে দিলেন ফ্রিতে? পরে টাকা দিয়ে কিনে নিতে পারবো, বাট ওই ছেলেটা অনেক ভালো তাই দিয়েছি। ওয়েট, আরেকটা কথা, আপনাকে হস্টেলের কথা বলেছি, বাট কোন হস্টেলে থাকে সেটা তো বলি নাই। তাহলে কিভাবে এখানে থামালেন? আব্দুলের কথা শুনে বলে, গতকাল ম্যামের গাড়ি ওই গাছের সামনে থামিয়েছিলাম। আপনাকে আমরা দেখছি যে ওইখানে মশা তাড়াচ্ছিলেন। এগিয়ে গেলে তো আপনি বকাঝকা দিলেন, তাই আমরা চলে যাই। ড্রাইভারের কথা শুনে আব্দুল জিহ্বায় কামড় দিয়ে বলল, কি মেম আর আপনি ছিলেন? হায় রে কপাল, ধ্যাত, সব জায়গায় বেশি করে ফেলি। আব্দুল আর ড্রাইভার কথা বলতে বলতে চলে গেল। ড্রাইভার আব্দুলকে নিয়ে 3 তলায় গেল। ড্রাইভার বলল, এইটা ম্যামের ফ্ল্যাট আর এইটা আপনার। আর ম্যামের ফ্ল্যাট ভুলে যাইয়েন না, ম্যাম বিষয়টা মোটেও পছন্দ করে না। আর আপনি হয়তো ছোট ছেলে, তাই আপনাকে এখানে থাকতে দিয়েছে। ছেলেদের ম্যাম একদম সহ্য করতে পারে না। তাহলে আপনাকে সহ্য কিভাবে করে? এখানে তো অনেক ভাড়াটি আছে। আব্দুলের কথা শুনে ড্রাইভার বলে, আমি তাকে নিজের মেয়ের মতো দেখি। আমি 5 বছর ধরে ওনার ড্রাইভারি করছি। আগে এমন ছিল না। 2 বছর ধরে ম্যাম কেমন যেন হয়ে গেছে। এখন ছেলেদের থেকে কেন জানি নিজেকে অনেক দূরে রাখে। যাই হোক, অত ভেবে লাভ নেই। আর হ্যাঁ, ম্যাম কিন্তু অপরিষ্কার মানুষকে একদম পছন্দ করে না। আর রুম পরিষ্কার রেখো, এখানে তার আত্মীয় স্বজন বা তার ফ্যামিলির মানুষজন এসে থাকে। কথাগুলো বলে ড্রাইভার চলে গেল। আব্দুল রুমে ঢুকে দেখে সবকিছু সুন্দরভাবে গোছানো আছে। আব্দুল সুন্দর করে ব্যাগগুলো টেবিলের উপরে গুছিয়ে নিল। জামা কাপড় আলমারিতে রেখে দিল। আব্দুল সবকিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে রুম থেকে বের হয়ে সোজা রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আব্দুল রেস্তোরাঁ থেকে বের হয়ে বাসা ভাড়া খুঁজতে লাগলো। সারাদিন খোঁজাখুঁজি করে 8টার দিকে স্টুডিওতে চলে গেল। রাইসা আব্দুলকে বলল, কি নতুন রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, মুড খারাপ নাকি? কিছুটা। কি হয়েছে? কয়েকটা বাসায় গেছিলাম, সব জায়গায় আজেরা কথা, ব্যাচেলার ভাড়া দেয় না, মেয়ে মানুষ নিয়ে নাকি উল্টাপাল্টা কাজ করব, আর নানান ধরনের কথা। মেজাজটা এত গরম হয়েছিল না। ভাড়া দিবি না ভালো কথা, উল্টাপাল্টা বলার মানে কি? আরে এত চিন্তা করো না, একটা না একটা বাসা পেয়ে যাবে। আর ম্যামকে ডিস্টার্ব না করলে সে তো আর তোমাকে তাড়িয়ে দেবে না। তার সাথে ভালো ছেলেদের মতো থাকবে, তাহলেই হবে। আচ্ছা, এইসব বাদ দেন, কোনটার ভয়েস করতে হবে? ম্যামের কেবিনে যাও, আমারটাতে কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা? ভয়েস করা যাচ্ছে না। দেখি। আরে তুমি দেখে কি করবে? চলেন দেখি। রাইসা আব্দুলের পেছন পেছন যেতে লাগলো। আব্দুল চেক করতে গেলে রাইসা বলে, এই উল্টাপাল্টা কিছু করো না, লোক এসেছে, ঠিক করে দিয়ে যাবে। আরে চুপ থাকেন তো। আব্দুল কিছুক্ষণ চেক করে বুঝতে পারলো কি হয়েছে। আব্দুল মাইক্রোফোন পেছনে খুলতে গেলে রাইসা বলে, ওই এইসব কি করছো? নষ্ট করো না তো। আব্দুল সব কিছুতে বাড়াবাড়ি করবে না তো? চুপ থাকেন, আমি ঠিক করতে না পারলে আপনাকে কিনে দিব। এত চিল্লানো বাদ দেন। আব্দুল বেশি বুঝো না, ম্যাম রেগে গেলে কিন্তু খবর আছে। আপনি চুপ না থাকলে আপনার খবর আছে। আমাকে আমার কাজ করতে দেন। আব্দুল কাজ করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে ঠিক করে বলল, এখন দেখেন। রাইসা চালু করলে আব্দুল ভয়েস দিলে রাইসা অবাক হয়ে গিয়ে বলে, এটা কিভাবে ঠিক করলে? ওই ব্যাটা তো অনেকক্ষণ সময় নিয়ে কাজ করে, আর তাও বারবার নষ্ট হয়ে যায়। লোকটা আপনাদের বোকা বানায়। এইটা জাস্ট স্টার্টটাই ঠিক করলে হয়ে যায়, তো তেমন সমস্যা না। চলেন ভয়েস করি। ওয়েট, ওই ব্যাডারে না করে দিই। আব্দুল বসে পড়ল। রাইসা লোকটাকে কল দিয়ে না করে দিল। আব্দুলকে স্ক্রিপ্ট দিলে আব্দুল স্ক্রিপ্ট নিয়ে পড়তে লাগলো। আব্দুল রাইসাকে বলে, প্রিয়াঙ্কা ম্যামকে দেখতে ইচ্ছা হচ্ছে। ওই ম্যাম চলেন না, ওনার কেবিনে যাই। এইটা ঠিক হয়েছে বলার দরকার নাই। এই ফাজিল,
বড় ম্যামের সাথে ফাজলামি করা বাদ দাও। ম্যাম জানতে পারলে না মেরে ভর্তা বানিয়ে দেবে। ওইসব রাখেন, পরে দেখা যাবে। ম্যামের রুমে চলেন প্লিজ প্লিজ। আব্দুলের জোর করাতে রাইসা চলে গেল। প্রিয়াঙ্কা বলে ওঠে। মাইক্রোফোন ঠিক হয় নাই, উনি এখনো আসে নাই নাকি? রাইসা ভয়ে বলে দেয়। এবং মানে ম্যাম, আব্দুল ঠিক করে ফেলেছে, বাট আব্দুল এখানে ভয়েস করবে। রাইসার কথা শুনে প্রিয়াঙ্কার রাগী লুক নিয়ে তাকালে আব্দুল বলে। একটা মিথ্যা কথাও বলতে পারেন না? ম্যাম প্লিজ রাগ করবেন না, আমার অনেক কিছু শেখার বাকি আছে, আপনি আমাকে সাহায্য করেন প্লিজ। এখন যাও, এখন থেকে কাজ করতে দাও। মেজাজ গরম হয়ে আছে, প্লিজ যাও। চলো, বেশি বুঝো না। আব্দুলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাইসা আব্দুলের হাত ধরাতে রাইসার ওপরে প্রিয়াঙ্কার রাগ হতে লাগলো, বাট কিছু বলল না, নিজের কাজ করতে লাগলো। রাইসা কেবিনে গিয়ে ভয়েস করতে লাগলো। 2 ঘন্টা ভয়েস করার পর আব্দুল সোফায় বসে পড়ল। রাইসা বলে ওঠে। গতকালের থেকে অনেক ভালো করছো, এখন বাসায় চলে যাবে নাকি? না, আপনাদের সাথে একেবারে চলে যাব। আমাদের যেতে যেতে অনেক রাত হবে, তুমি যাও, তোমার তো পড়াশোনা আছে। দেখো, এখানে তুমি শখের বশে কাজ করতে এসেছো। আমি শুনেছি পেমেন্টও নাকি নেবে না। এখান থেকে সময় নষ্ট না করে যাও পড়াশোনা করতে। ওকে, যাচ্ছি। আব্দুল উঠে চলে গেল। রিক্সা নিয়ে রেস্তোরাঁয় খাবার খেয়ে আব্দুল বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। 1টা পর্যন্ত পড়তে লাগলো। প্রিয়াঙ্কা বাসায় এসে দেখে আব্দুলের রুমে লাইট জ্বলছে। প্রিয়াঙ্কা কিছু না বলে রুমে চলে গেল। আব্দুল পড়তে পড়তে ঘুম আসলো। আব্দুল বই বন্ধ করে খাটিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্দুল ছাদে চলে গেল। ছাদে গিয়ে আব্দুল অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কাকে ব্যায়াম করতে দেখে হাঁ করে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে চোখ গেলে সাথে সাথে পাশ থেকে তাওয়াল টান দিয়ে শরীরের সাথে জড়িয়ে নিয়ে বলল। তুমি এখানে কি করছো? মানে ম্যাম, একটু হাঁটাহাঁটি করতে ছাদে এসেছি। সকালের আবহাওয়া আমার ভালো লাগে। একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার পিছু করতে করতে এখানে এসেছো নাকি? দেখো, তুমি আমার অনেক ছোট। তুমি যে জন্য এসে থাকো, আমি কোনোদিন তোমার হতে পারবো না। কেন পারবেন না? আপনি তো অলরেডি আমার হয়ে গেছেন। এখন আপনি মেনে নিলে আমি আপনাকে নিয়ে যাব। ফালতু কথা বলো না। তুমি পিচ্চি ছেলে, ভালোভাবে পড়াশোনা করে জব করো। দেখো, আমার থেকে 1000 গুণ সুন্দর মেয়ে তোমার বউ হবে। আমার আপনার মতো বউ লাগবে, আপনার মতো না। আমার আপনাকে লাগবে। জাস্ট শাট আপ। সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ আছে, আমি চাই না আমার জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হোক। আমার পেছন নেওয়া বন্ধ করো, বন্ধ করে পড়াশোনায় ফোকাস করো। আপনি যতদিন না আমাকে মেনে নেন, ততদিন আমি আপনার পিছু ছাড়বো না। প্রিয়াঙ্কার রাগ উঠে যেতে লাগলো। প্রিয়াঙ্কা রেগে আব্দুলের দিকে বোতল ঢিল মেরে বলল। আমি কারো কখনোই হতে পারবো না। আমার পেছনে ঘুরে কোনো লাভ নাই। আমি কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। আব্দুল বোতলটা কেস ধরে বলে। কেন পারবেন না? কি সমস্যা যে আপনি কাউকে আপন করতে পারবেন না? প্রিয়াঙ্কা রেগে কোনো কিছু না বলে চলে গেল নিচে। আব্দুল মন খারাপ করে সিঁড়ি উপরে উঠে বলল। বউ, আই লাভ ইউ। ওই বউ, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। আব্দুলের আবেগময় কণ্ঠে বউ ডাক শুনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে গেল। প্রিয়াঙ্কা চোখে 1 ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেলে রাগীর লুক নিয়ে বলল। আব্দুল, সবকিছুতে ফাজলামি কিন্তু ভালো লাগে না। আর একবার যদি বউ বলো, আমি সত্যি তোমাকে খুন করে ফেলবো। 100 বার বলবো, আপনি যা ইচ্ছা করেন গা। আব্দুল, আমার কিন্তু মান সম্মান আছে। সবার সামনে আমাকে ছোট প্লিজ করো না। প্লিজ এখান থেকে চলে যাও। প্রিয়াঙ্কার কথায় পাত্তা না দিয়ে আব্দুল প্রিয়াঙ্কার বোতলে মুখ লাগিয়ে পানি খেতে দেখে প্রিয়াঙ্কার রেগে বলে। কি করলে এটা? আমার বোতলে পানি খাওয়ার সাহস কোথায় পেলে? আমার সাহস বরাবরই বেশি। আব্দুল কথাটা বলে প্রিয়াঙ্কার হাতে বোতলটা দিয়ে গালে কিস করে দৌড়ে নিচে চলে গেল। প্রিয়াঙ্কা হা হয়ে গেল। আব্দুল মিষ্টি করে হাসি দিয়ে ফ্লাইং কিস করে চলে গেল। আব্দুল রুমে গিয়ে রেডি হয়ে নিল। ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে নক করল। প্রিয়াঙ্কার রুমে নক করলে প্রিয়াঙ্কা দরজা খুলে দিল। আব্দুল প্রিয়াঙ্কার কপালে চুমু দিয়ে বলল, বাই ম্যাম। কথাটা বলে আব্দুল লিফটে উঠে পড়ল। প্রিয়াঙ্কা দরজা লাগিয়ে দিয়ে বারান্দায় চলে গেল কফি নিয়ে। আব্দুল লিফট থেকে বের হয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলকে দেখতে লাগলো। আব্দুল রিস্কায় উঠে চলে গেল। আব্দুল কলেজে গিয়ে সোজা ওর বন্ধুদের সাথে দেখা করলো। সবার সাথে ক্লাসে গিয়ে ব্যাগ রেখে এসেছে। মাঠের মধ্যে বসে বলল,
ওই 3 জনের হাত পা ভাঙতে হবে। ওদের 12টা না বাজালে আমার মন শান্ত হবে না। এখন কিছু করা যাবে না। কলেজ ছুটি হলে রাস্তায় ফাঁকা জায়গা ফেলে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। যাই হোক, তুই কোথায় থাকছিস? আছি এক জায়গায়, 1 মাস পর অন্য জায়গায় বাসা ভাড়া নিতে হবে। কেউ তো বাসা ভাড়া দিতেই চাইছে না। আরে 1 মাস, গার্লস হোস্টেলের পিছনে যে হোস্টেল আছে ওইটা খালি হবে। তা এখন আমরা ওখানে উঠে পড়ব। আপাতত যেখানে আছস ওখানে থাক। তাহলে তো অনেক ভালো। আব্দুল ওর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। ক্লাস সব করে কলেজ ছুটি হলে সবাই মিলে কোচিংয়ে চলে গেল। পড়া শেষ করে কোচিং থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। ক্লান্ত হয়ে খাটের উপরে শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকাতেই আব্দুল উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে স্টুডিওতে চলে গেল। রাইসার কেবিনে গিয়ে দেখে রাইসা অনেক ব্যস্ত হয়ে গেছে। আব্দুলকে বলল, আজকে দুষ্টুমি করো না, অনেক কাজ আছে, সবার উপরে প্রেশার পড়ে গেছে, তোমার ভয়েসগুলো দেখে নাও। আব্দুল চুপচাপ স্ক্রিপ্টগুলো দেখতে লাগলো। অনেকজন ভয়েস দিচ্ছে। আব্দুল সবার ভয়েস করা দেখতে লাগলো। 3 জনের ভয়েস হয়ে গেলে রাইসা বলে, আব্দুলকে দিতে দাও, ওর পড়াশোনা আছে। রাইসার কথা শুনে সবাই আব্দুলকে দিতে অনুমতি দিল। আব্দুল ভয়েস দিতে লাগলো। 30 মিনিট ভয়েস করার পর রাইসা বলে, দ্বিতীয় নম্বরে স্ক্রিপ্টগুলো দেখে নাও, আজকে একটু বেশি ভয়েস করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি গতকাল পড়ে নিয়েছি, বাসায় নাও গেলে চলবে। আব্দুল সবার সাথে অনেক রাত পর্যন্ত ভয়েস করতে লাগলো। প্রিয়াঙ্কা সবার ভয়েস দেখতে এসেছে। আব্দুলকে দেখে রেগে গিয়ে বলল, কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে আর তুমি এখনো এখানে? ম্যাম, ও আমাদের সাথে ভয়েস করেছে। 3টা ভয়েস অনেক সুন্দরভাবে দিয়েছেন দেখেন। প্রিয়াঙ্কা ভয়েস শুনতে লাগলো। সবাই আব্দুলের অনেক প্রশংসা করতে লাগলো। প্রিয়াঙ্কা বলল, রাইসা, তুমি জানো না ওর সামনে পরীক্ষা আছে? তুমি আর কখনোই 2 ঘন্টার পর ওর ভয়েস নিবে না। আর এই, তুমি এখন চলে যাও। ম্যাম, গতকাল আমি পড়ে রেখেছি, আর সকালে তো সময় আছে, আমার সমস্যা হবে না। আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না তো। যেতে বলছি যাও। ম্যাম, রাগ করেন না তো, আর 20 মিনিট ভয়েস আছে, আপনাদের তো ক্ষতি হবে। সেখানে আমাকে পাঠানোর জন্য উঠে পড়ে লাগবে না তো? হোক ক্ষতি, তুমি যাবে কিনা বলো। যাব না। আব্দুল কথাটা বলে বারান্দায় গিয়ে স্ক্রিপ্টগুলো একবার করে পড়তে লাগলো। প্রিয়াঙ্কা আর কিছু বলল না, বাকি কাজ দেখতে লাগলো। কাজ করতে করতে রাত 2টা বেজে গেল। সবাই কাজ শেষ করে বাসায় চলে যেতে লাগলো। রাইসা, প্রিয়াঙ্কা আর 3 জন সবকিছু ফাইল করে এডিটিং কাজ পাঠিয়ে দিল। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে তাকিয়ে বলল, চলো বাসায় যাই, কাজ শেষ। চলেন। আব্দুল প্রিয়াঙ্কার সাথে বের হয়ে গেল। রাইসা স্কুটি নিয়ে বের হলে আব্দুল বলে, ম্যাম, রাইসা ম্যাম তো একা অত দূর যাবে, উনার পিছনে যাওয়া ভালো। আমরা ওই রাস্তা দিয়ে যাব। ও আচ্ছা। দুজন চুপ থাকলো। রাইসা বাসায় চলে গেল। ড্রাইভার প্রিয়াঙ্কার ফ্ল্যাটের দিকে যেতে লাগলো। বাসার ভেতরে ঢুকলে দুজন নেমে হাঁটতে লাগলো। লিফট দুজন উঠতেই প্রিয়াঙ্কা ভয় লাগতে লাগলো। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, এই ছেলে যদি এখন ঝাঁপিয়ে পড়ে। কেন যে লিফটে ওর সাথে উঠতে গেলাম, একদম ফাজিল একটা। কখন কি করে বসে বলা যায় না। আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও। আব্দুল প্রিয়াঙ্কার দিকে না তাকিয়ে ফোনে গেম চালু করে খেলতে লাগলো। 3 তলায় চলে গেলে আব্দুল লিফট থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পেছন পেছন যেতে লাগলো। আব্দুল গেটের দরজায় লক খুলে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, ওই বউ, একটা কিস দেই, অনেক ক্ষুধা লাগছে, রেস্তোরাঁও সব বন্ধ। একটা থাপ্পড় দিব, ফাজিল কোথাকার। কিস করলে পেট ভরে যায়। যাও ফ্রেশ হয়ে আসো, আমি রান্না করে তোমাকে ডাক দিবনি। ঘুমায়ও না। আপনি এত কাজ করে আবার রান্না করবেন? সমস্যা নাই, যাও। আমি রান্না করতে পারি। ওইটা আমি ফ্রেশ হয়ে আপনাকে সাহায্য করতে আসছি। একদম দরকার নাই, খালি দুষ্টুমি করার ধান্দা। আরে একদম করব না, ক্ষুধা লাগছে তো। প্রিয়াঙ্কা কিছু না বলে রুমে চলে গেল। আব্দুল রুমে ঢুকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। টি শার্ট আর প্যান্ট পরে নিল। ও রুম লক করে প্রিয়াঙ্কার রুমে হালকা ধাক্কা দিলে দরজা খুলে গেল। আব্দুল মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, আপনিও চান আমি আপনার কাছাকাছি থাকি, কিন্তু আমার সাথে এমন কেন করেন? আর আপনি আমাকে তো ভালো করে সেদিন দেখেন নাই, অথচ আমাকে ঠিক আপনি চিনেছেন। আমাকে নিশ্চয়ই আপনি পছন্দ করেন, না হলে তো আপনি আমাকে এত সহজে চিনতেন না। আব্দুল কথাগুলো ভাবতে ভাবতে রুমে ঢুকলো। দরজা লাগিয়ে দিয়ে আব্দুল প্রিয়াঙ্কাকে ডাক দিল,
ওই বউ কই তুমি? আব্দুলের ডাক শুনে প্রিয়াঙ্কা রুম থেকে বের হলো। চুল খোপা করতে করতে আব্দুলকে বলল, তোমাকে না আসতে না করলাম? আমার বউকে আমি সাহায্য করতে এসেছি, এতে আপনার কোনো সমস্যা? ফালতু কথা বলো না। আচ্ছা থাকেন, আমি ভাত বসিয়ে দেই। বসিয়ে দিয়েছি। তাহলে কাটাকাটি করব কি? লাগবে না, আমি করে নিব। তুমি বসে থেকে গেম খেলো। প্রিয়াঙ্কার রান্নাঘরে চলে গেল। আব্দুল প্রিয়াঙ্কার সাথে যেতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কাকে সাহায্য করতে লাগলো। প্রিয়াঙ্কা প্রথমে রাগ দেখালেও পরে আর কিছু বলল না। প্রিয়াঙ্কা রান্না করতে করতে চুল খুলে গেলে বারবার মুখের উপর থেকে সরানোর চেষ্টা করলে আব্দুল বলে, এই ঝালওয়ালা হাত নিয়ে চুল সরাচ্ছেন, চোখে ঝাল লেগে গেলে কি হবে বুঝেছেন? আব্দুল কথাগুলো বলে প্রিয়াঙ্কার চুলগুলো নিয়ে ঘাড়ে স্পর্শ হলে প্রিয়াঙ্কা কেঁপে উঠতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কার চুলগুলো কাঁকড়া দিয়ে সুন্দর করে বেঁধে দিল। তারপর প্রিয়াঙ্কার কাছ থেকে সরে থালা বাসনগুলো মাজতে লাগলো। প্রিয়াঙ্কা নিজের মতো করে রান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা মাঝে মাঝে আর চোখে আব্দুলকে দেখতে লাগলো। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, ইস, আমার বরটা কত কিছু পারে। যেমন দুষ্টু, তেমন কাজকামও অনেক ভালো করে, সব দিকে পারফেক্ট। আব্দুল প্রিয়াঙ্কার হাত থেকে চামচ নিয়ে বলে, দূর, আপনি জানতো কি নিয়ে যে এত চিন্তা করেন? প্রিয়াঙ্কার ভাবনা জগৎ থেকে বের হয়ে দেখে মাংস হয়ে গেছে। আব্দুল কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলল। আলু ভাজি করতে লাগলো। প্রিয়াঙ্কা বলল, আমি করে দেই, তুমি যাও বসো, মাংস দিয়ে আপাতত খেতে থাকো। আপনি যান খান, আমি ভেজে নিয়ে আসছি। থাক, দুইজন একসাথে খাই। আব্দুল ভাজতে লাগলো। প্রিয়াঙ্কা সব খাবার টেবিলে সাজিয়ে রাখতে লাগলো। আব্দুলের আলু ভাজি করা হয়ে গেলে প্রিয়াঙ্কা ছোট্ট বাটিতে বেড়ে নিয়ে গেল। আব্দুলকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আব্দুল চলে যেতে নিলে প্রিয়াঙ্কা বলল, আরে আমার রুম থেকে করে আসো। আমি তো ভাবলাম আপনার রুমে গেলে রাগ করতে পারেন। বেশি ভাবা ভালো না, আমি অনুমতি দিয়েছি, যাও, বাট সব সময় হুটহাট করে ঢুকবে না। আমি অত খারাপ না। আব্দুল চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রিয়াঙ্কা খাবার বেড়ে দিলে দুজন খাবার খেতে লাগলো। আব্দুল মাঝে মাঝে প্রিয়াঙ্কার দিকে আর চোখে দেখতে লাগলো। প্রিয়াঙ্কার চোখে চোখ পড়লে আব্দুল নিচের দিকে তাকিয়ে খাবার তাড়াতাড়ি খায়। প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে রেখে দিয়ে বলল, গুড নাইট। সকালে রান্না করে খেয়ে যেতে পারো না? বাইরের খাবার খেলে গ্যাস্ট্রিক হবে। অত ধৈর্য আপাতত নাই। ফাজিল, সকালে রান্না করে রেখে দিব, খেয়ে নিও। আমাকে ভোরে চলে যেতে হবে। আমাকে তো পছন্দ করেন না, তাহলে আবার আমার জন্য সকালে রান্না করবেন কেন? আমি কখন বললাম অপছন্দ করি? তোমাকে অন্যভাবে পছন্দ করি, বাট তুমি যে সম্পর্ক রাখতে চাও সেই সম্পর্ক হিসেবে না। মানুষ মানুষের উপকার করবে, এটাই। তাই বলে ভেবে নিও না আমিও তোমাকে ভালোবাসি বা স্বামী হিসেবে মেনে নিব। আচ্ছা, আপনার সমস্যা কি? আমাকে কেন মেনে নিতে চান না? আমি ছোট এই জন্য, নাকি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসি। আমার পেছনে আর ঘুরো না। লাভ নাই, আমি আমার স্ত্রীকে অন্য কারো হতে দিব না। পরক্রিয়া করা বাদ দেন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ মানছি, আমাদের দুর্ঘটনাভাবে বিয়েটা হয়ে গেছে, বাট আমি হুজুরের সাথে কথা বলে দেখেছি, উনি বলেছে আপনি আমার স্ত্রী হয়ে গেছেন। আর আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি আমার বউকে রেখে অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। জাস্ট শাট আপ, এখান থেকে চলে যাও, আমার মেজাজটা বিগড়ে দিবে না তো। আই লাভ ইউ। আব্দুল কথাটা বলে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা আব্দুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। প্রিয়াঙ্কা মনে মনে বলতে লাগলো, তুমি ছোট, আমার প্রতি তোমার ভালোবাসা না ভালো লাগা জন্ম নিয়েছে। আর আমার অতীত জানলে তুমি আর কখনোই আমাকে ভালোবাসবে না। তখন তুমি আমাকে ঘৃণা করবে, আর তোমার ফ্যামিলি কোনো দিন আমাকে মেনে নেবে না। আর তোমার ফ্যামিলির দোষ কেন দিব? আমি তো জানি তোমার সাথে আমার কখনোই যায় না। প্রিয়াঙ্কা কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি চলে আসলো। প্রিয়াঙ্কা মুছে ফেলল। আব্দুল রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে 8টায় ঘুম ভাঙলে আব্দুল ফ্রেশ হয়ে পড়তে বসল। 9:30 বাজলে আব্দুল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আব্দুল তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাগ নিয়ে দরজা খুলতেই দেখে টিফিন বক্স। আব্দুলের রাতের কথা মনে পড়তেই বুঝতে পারল প্রিয়াঙ্কা রেখে গেছে। আব্দুল টিফিন বক্স নিয়ে খাবারগুলো খেয়ে অর্ধেক রেখে দিয়ে চলে গেল। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে রাকিব বলল, দোস্ত, আজকে কোচিং পড়া শেষ হলে হালিম খেতে যাব। আমি যেতে পারবো না রে, কাজ আছে আমার। এই কাহিনী কিরে, তুই দুদিন ধরে আড্ডা দিস না, কোথায় কি কাম করতে যাস রে? কিছু না, একটু গেম খেলতে যাই, আর বেশি আড্ডা দিতে ভালো লাগে না।
ভাই প্রেমে পড়ছস নাকি? কিছুটা ওই রকম। বাহ মামা, কাজের কাজ করছস। তা আঙ্কেলকে কি খবরটা দিব? লাথি মারবো, বেশি বুঝিস না। ওই দেখ ওরা, চল মেরে আসি। 5 জন দৌড়ে গেল, ওরা 3 জন দৌড়াতে লাগলো। আব্দুল লাঠি দিয়ে পা সোজা ঢিল মারলে পড়ে গেল। 5 জন দৌড়ে গিয়ে ধরে উদ্ধম মাধ্যম কেলানি দিতে লাগলো। ছেলেগুলো কান্না করতে লাগলো। আব্দুল রেগে কারো কয়েকটা ঘুষি মারতে যাবে, হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, আব্দুল, এসব কি হচ্ছে? প্রিয়াঙ্কার কণ্ঠ শুনে সবাই পেছনে ঘুরে তাকালো। আব্দুল বাদে সবাই খুশিতে দৌড়ে প্রিয়াঙ্কার কাছে গিয়ে অটোগ্রাফ নিতে লাগলো। ওই ছেলেগুলো মার খেয়েও প্রিয়াঙ্কার কাছে অটোগ্রাফ নিতে গেল। আব্দুল প্রিয়াঙ্কার হাত থেকে কলম নিয়ে বলে, ওদের দিবেন না? কেন? ওদের জন্য আমাদের হোস্টেল থেকে বের করে দিয়েছে, তাই আমি ওদের অটোগ্রাফ নিতে দিব না। যা ভাগ। আব্দুল, তুই প্রিয়াঙ্কা ম্যামকে চিনস? আগে তো বলস নাই। মার খাওয়া ছেলেগুলো বলে, ভাই আর জীবনেও তোদের সাথে লাগবো না, প্লিজ ম্যামের থেকে অটোগ্রাফটা নিতে দে, আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি। দিব না মানে দিব না, যা ভাগ তুই। আব্দুল, ওরা ক্ষমা চাচ্ছে, আর কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। আর তোমরা ওদের নামে মিথ্যা নালিশ করেছো কেন? এটা একদম ঠিক করো নাই। ওরা তো তোমাদের বন্ধু, তাই না? সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবে, বুঝছো? ওই ছেলে 3 জন বলে, ম্যাম আমরা আর এমন করবো না, প্রমিস করছি, প্লিজ অটোগ্রাফ দেন, আমি আপনার অনেক বড় ভক্ত, আমার পুরো ফ্যামিলি আপনাকে অনেক পছন্দ করে। আব্দুল রাগ করে চলে যেতে লাগলো। প্রিয়াঙ্কা ওদের অটোগ্রাফ দিয়ে চলে গেল। আব্দুলের বন্ধুরা দৌড়ে গিয়ে আব্দুলকে ধরে বলল, দোস্ত, তোকে প্রিয়াঙ্কা ম্যাম চিনে? ভাবতেও পারি নাই। ওনাকে এক নজর দেখার জন্য কত মানুষ পাগল, আর তার মুখে তোর নাম শুনে আমি তো অবাক। দোস্ত, প্রিয়াঙ্কার সাথে আমরা ডিনার পার্টি করব। প্লিজ প্লিজ এই সুযোগ করে দে। তোর সাথে যে ভালো সম্পর্ক এটা বোঝাই যাচ্ছে। মোটেও না, ছাড়, এসব কিছু করব না। আব্দুলের পেছনে লেগে থাকলো। আব্দুল পাত্তা না দিয়ে কোচিং করতে চলে গেল। কোচিং শেষ হলে ওর বন্ধুরা সবাই আব্দুলের পেছনে লেগে পড়ল। আব্দুল বিরক্ত হয়ে রিস্কায় উঠে চলে গেল। আব্দুল সোজা বাসায় গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিল। হঠাৎ করে দরজায় নক হলে আব্দুল দরজা খুলে দেখে রাইসা। আব্দুল প্রকুশকে তাকিয়ে বলে, আপনি এখানে? আজকে ম্যামের বাসায় সবার দাওয়াত খেতে এসেছি, ছাদে সবাই রান্না করছে। ভয়েজ করা বাদে এখানে পিকনিক করছেন? কাজ সব তো আগামীকাল করছি, তাই আজকে সবাই চিল মুডে আছি। ছাড়ো, ভিতরে ঢুকতে দিবে তো নাকি? আসেন। রাইসা ভেতরে ঢুকলো। আব্দুল টিফিনের অর্ধেক খাবার ফেলে দিয়ে পরিষ্কার করতে লাগলো। রাইসা বলে ওঠে, কি ব্যাপার, এটা তো ম্যামের টিফিন বক্স না? উনার, বাট আপনি এটা চিনেন? হ্যাঁ, এটাতে করে তো ম্যাম খাবার নিয়ে যেতেন। এ আজকে দেখলাম অন্য টিফিন বক্স। ও আচ্ছা, সকালে উনি খাবার দিয়ে চলে গেছিল আর আমি অর্ধেক খেয়েছিলাম। থাকেন, আমি ওনাকে টিফিন দিতে যাই। আচ্ছা যাও, আমি ছাদে গেলাম, তুমিও আসো। রাইসা চলে গেল। আব্দুল দরজা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার রুমে নক করলে একজন দরজা খুলে দিল। আব্দুল অবাক হয়ে বলল, প্রিয়াঙ্কা ম্যাম কি আছে? তুমি কে পিচ্ছি? তোমাকে তো আগে দেখি নাই। আমি পিচ্ছি না, আমি আব্দুল, আমি ওই ফ্ল্যাটে থাকি। আব্দুল সাইড কেটে ভেতরে ঢুকে পড়ল। তুলি রেগে বলে, ওই ছেলে অনুমতি না নিয়ে ঢুকে পড়লে কেন? অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না। আব্দুল রান্নাঘরে গিয়ে টিফিন বক্স রেখে বের হলো। দেখে প্রিয়াঙ্কাকে তুলি বলে, আপু, এই বেয়াদব কে রে? কেন, কি হয়েছে? এই মেয়েটা আমাকে পিচ্ছি বলছে, তাই রাগ হয়েছে, অনুমতি না নিয়ে ঢুকেছি, এতে বেয়াদব করা শুরু করেছে। যাই হোক, আপনার টিফিন বক্স রান্নাঘরে রেখেছি। আর উনি কে? উনাকে তো আগে দেখি নাই। আমার ছোট বোন। ও সরি পিচ্ছি, তোমাকে চিনতাম না তো। আচ্ছা, আপনি তো আমাকে দাওয়াত দেন নাই, তাহলে ছাদে গিয়ে কি করব? আর রাইসা আপু বারবার ছাদে যাইতে বলল। ফাজিল, দাওয়াত দিতে কেন হবে? যত আর্টিস্ট আছে সবাই এসেছে, আর এইসব বস খরচ দিয়েছে। ও আচ্ছা, আর আপনার সাথে কথা কেন বলছি? আপনার সাথে তো আরই। কথাটা বলে আব্দুল চলে যেতে নিল। তুলি বলল, এই ছেলেটা পাগল নাকি? আরে বাদ দে, ছোট মানুষ, চল ছাদে যাই। আব্দুল ছাদে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো আর কাজে সাহায্য করতে লাগলো। প্রিয়াঙ্কা দূর থেকে বসে থেকে আব্দুলের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আব্দুল মাঝে মাঝে সবার সাথে মিলে গান গাইতে লাগলো আর কাজ করতে লাগলো।
হঠাৎ করে আব্দুল ডেস্কে নামাতে যাবে, সাথে সাথে হাতে ছ্যাঁক খেয়ে গেল। প্রিয়াঙ্কার সাথে সবাই দৌড়ে আব্দুলের কাছে আসলো। প্রিয়াঙ্কা আব্দুলের হাত ধরে ফু দিতে লাগলো আর বলতে লাগলো, সব কিছুতে খালি পাকনামি করো কেন? নিচে চলো। আব্দুলের হাত ধরে নিচে নিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা সবাইকে বলল, তোমরা এনজয় করো, আমি ওকে ক্রিম লাগিয়ে দিয়ে আসছি, আর সাবধানে কাজ করো। আব্দুলের চোখে পানি চলে আসলো। প্রিয়াঙ্কার চোখে পানি মুছে দিতে দিতে বলল, তোমাকে নামাতে যে বারণ করলে আমি ইশারা করে কানের মধ্যে গেল না? বোকা দিবেন না তো, অনেক জ্বালা করছে। ভালো হয়েছে, তোমার জ্বালা করা উচিত। পাকনামি করতে গেছিলে না? এত বোকা দেন কেন? আমি কি জানতাম ওইটা এত গরম হবে? প্রিয়াঙ্কা আব্দুলকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে হাতে ক্রিম লাগিয়ে দিতে গেলে আব্দুল বলে, দিব না, অনেক জ্বালা করছে। এটা দাও, ঠিক হয়ে যাবে। মাথা ব্যথা ধরে গেছে। করবেই তো, কতখানি পুড়িয়ে ফেলেছো। আম্মুর কাছে যাব। আব্দুল কথাটা বলে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। প্রিয়াঙ্কা আব্দুলকে বলল, এত বউ বউ করো, এখন বুঝতে পারলে তুমি কতটা ছোট? কান্না করো না, ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা আব্দুলের হাত জোর করে ধরে ক্রিম দিতে গেলে আব্দুল প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। প্রিয়াঙ্কা থমকে গেল। প্রিয়াঙ্কা নিজেকে কন্ট্রোল করে আব্দুলের হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। আব্দুল প্রতিবার কেঁপে উঠতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলকে খাটিয়ে শুইয়ে দিয়ে বলল, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। কান্না করো না, ঠিক হয়ে যাবে। আব্দুল প্রিয়াঙ্কার খাটিয়ে শুয়ে পড়ল। তুলি এসে বলে, এসব কি করছিস আপু? ওকে নিজের রুমে পাঠিয়ে দে, ক্রিম তো লাগিয়ে দিয়েছিস। না, এখানে থাকো। তুই নিচে আসলি কেন? রাইসা আপু পাঠালো। পিচিটার কি অবস্থা? আমি আমার রুমে যাচ্ছি, আপনারা যান। তুমি কি যাবে? তুমি রেস্ট নাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। না থাক, আমার ক্ষুধা লাগছে না, আমি কিছু খাবো না, আপনারা আনন্দ করেন। আব্দুল রুম থেকে বের হয়ে গেলে সাথে সাথে কয়েকজন এসে আব্দুলকে নিয়ে চলে গেল। আব্দুলকে সবার সাথে বসিয়ে দিল। সবাই আব্দুলের হাত দেখতে লাগলো। রাইসা বলল, তুমি যে কেন নামতে গেলে? কতখানি পুড়ে গেছে। আব্দুলের ফোন বেজে উঠলে সাথে সাথে আব্দুল বলল, প্লিজ আপনারা একটু চুপ করবেন, আম্মু কল দিয়েছে, মেয়েদের কণ্ঠ শুনলে আম্মু উল্টাপাল্টা ভেবে নিবে। সবাই চুপ হয়ে গেল। আব্দুল কল রিসিভ করতে আব্দুলের আম্মু বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস বাবা? ওয়ালাইকুম আসসালাম আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু তুমি আর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পড়াশোনা কেমন চলছে? জি আম্মু, আলহামদুলিল্লাহ চলছে। তোমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, সেটাই আমাকে কেন বলো নাই? বললে তো তুমি আমাকে জোর করে খালামণির বাসায় পাঠাতে। তোমার ভাগ্নিকে আমার মোটেও ভালো লাগে না। আমার ভাগ্নি তোর কি ক্ষতি করেছে? আর তুই কোথায় আছস? বাসা ভাড়া পাইছস? হ্যাঁ পেয়েছি। কত ভাড়া? টাকা তো নিলি না। সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বল, মিথ্যা বললে পিঠের উপরে মার পড়বে। দূর আম্মু, আমাকে তুমি কোথায় পাবে যে আমাকে মারবে? এ তো মারার শখ কেন তোমার? সত্যিটাই বল। আসলে আম্মু, আমি একজনের ফ্ল্যাটে উঠেছি, উনি আমার পরিচিত, অনেকটা আপন। ওনার বাসায় আমাকে 1 মাস থাকতে দিয়েছে, পরে বাসা ভাড়া পেয়ে গেলে চলে যাব। উনি কোনো ভাড়া নিবে না। তোর আবার এমন আপন মানুষ কই থেকে আসলো? আমার গার্লফ্রেন্ডের বাসা তো, তাই। কানের নিচে একটা দিব। এখন মারতে চাও কেন? বললাম পরিচিত, তাও সুন্দর মতো করে কথা বলো। ওকে ঠিক আছে, ওনার সাথে আমার কথা বলিয়ে দে তো। না বলছি দে। আব্দুল মিউট করে প্রিয়াঙ্কাকে বলল, প্লিজ একটু আম্মুর সাথে কথা বলবে প্লিজ, না হলে আমাকে থাকতে দিবে না। খালামণিদের বাসায় পাঠাবে, আমি ওইখানে যেতে চাই না। আচ্ছা দাও। আর বলেন, আপনি আমার বান্ধবীর বড় বোন। ঠিক আছে। ম্যাম, লাউড স্পিকার দিও তো, দেখি ওর আম্মু কি কি বলে। সবাই বলে প্রিয়াঙ্কা লাউড স্পিকারে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার ছেলেকে থাকতে দিয়েছেন? জি আন্টি, বিপদে পড়ছিল, আর আমার বোনের ফ্রেন্ড তো, আমার বোন অনেক রিকোয়েস্ট করলো, তাই ভাবলাম ছেলেটা ভালো, তাই থাকতে দিয়েছি। ও আচ্ছা, ধন্যবাদ মা আমার ছেলেটাকে থাকতে দেওয়ার জন্য। আর শুনো মা, আমার ছেলেটা অনেক দুষ্টু, ওকে পোস্টও বেশি দিবে না, দিলে দুষ্টুমি করবে, সারাদিন জ্বালিয়ে মারবে। ফাজিল, কোনো কিছু বুঝতে পারে না।
ছোট বড় সবার সাথে দুষ্টুমি করে। আম্মু, তুমি আমার নামে দুর্নাম কেন করছো? আমি এখন মোটেও আগের মতো নাই। আমি বুঝদার ছেলে, শুধু একটু মাঝে মাঝে দুষ্টুমি করি। থাম। আর তুই আমাদের কথা কেন শুনছিস রে? যা ভাগ এখান থেকে। আব্দুলের আম্মুর কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আব্দুল গম্ভীর গলায় বলে, আম্মু, এখানে অনেক মানুষ আছে, তোমার কণ্ঠ সবাই কিন্তু শুনছে। প্লিজ আমার নামে দুর্নাম করো না। আব্দুলের আম্মু হেসে বলে, তাই তুই আবার এত মানুষের ভিতরে কি করছিস রে? যাই হোক মা, তোমার নাম কি আর তোমার বাসার সবাই কেমন আছে? জি, আমার নাম প্রিয়াঙ্কা। জি, বাসার সবাই অনেক ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার আম্মু কাছে দাও, আমি একটু কথা বলি। সরি আন্টি, আসলে আমার আব্বু আম্মু এখানে নাই। এইটা আমার ফ্ল্যাট তো, আমি থাকি, মাঝে মাঝে আসে, আব্বু আম্মু আসে। ও আচ্ছা, তা তোমরা কে কে আছো? আব্দুল ফোন নিয়ে বলে, এত শুনে কি করবে, এখন রাখছি। বেয়াদব, এভাবে কেউ ফোন কেড়ে নেয়? আমি আবার কবে ভদ্র ছিলাম যে ভদ্রভাবে নিব? মেয়েটা অনেক মিষ্টি, একদম জ্বালাবি না কিন্তু। আর হ্যাঁ শোন, ভুলে হুটহাট করে প্রিয়াঙ্কার রুমে যাবি না। তুই বড় হয়েছিস, আমি জানি আমার ছেলে কেমন, বাট মানুষজন তো আর জানে না, অন্য কিছু ভেবে নিবে, পরে মেয়েটার দুর্নাম হবে। তুই ছেলে মানুষ, তোর কিছু না হইলে মেয়েটার দুর্নাম হবে। বুঝতে কি পারছোস আমার কথা? একদম যাবি না বলে দিলাম। খুব দরকার হইলে ফোনের মাধ্যমে তাকে বলবি। আচ্ছা। আমার শোনা বাবা, কথাটা সিরিয়াসভাবে নে। তোকে বিপদে সাহায্য করেছে, তাকে বিপদে ফেলিস না বাবা। ঠিক আছে, ফেলবো না। ফোনটা রাখো। আর আম্মু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবা। আব্দুল, কিছু হয়েছে তোর? না না, কিছু হয় নাই, বাই। আব্দুল কল কেটে দিলে রাইসা কিছু বলবে, আব্দুলের আম্মু আবার কল দিতে লাগলো। আব্দুল কল কেটে দিতে লাগলো। কি ব্যাপার, কল কেন ধরছো না? ধ্যাত, সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন যে আই লাভ ইউ কইলাম, এখন আম্মু বুঝে গেছে আমার কিছু হয়েছে, আর সত্যিটা বললে অনেক চিন্তা করবে। ধরো, বুঝিয়ে বলো। আব্দুল কল রিসিভ করতেই আব্দুলের আম্মু বলল, আসসালামু আলাইকুম। আব্দুল, কি হয়েছে তোর? কল কেন কেটে দিচ্ছিস? দেখ, আমি চিন্তা করব না, বল কি হয়েছে। আম্মু, আই লাভ ইউ কি একটু বিপদ ছাড়া বলতে পারবো না নাকি? দূর, ভালো লাগে না। তোর কণ্ঠে বলে দিচ্ছে তোর কিছু হয়েছে। বল না বাপ, কি হয়েছে? কিছু না তো, ফোন রাখো, সবাই মিলে আনন্দ করতে নিয়েছে। তুমি যদি কল দিয়ে দিয়ে বিরক্ত করো, কেমন দেখাই বলো? সত্যি কিছু হয় নাই তো? যদি পরে আমি জানতে পারি। ওয়েট, আমি রাকিবকে কল দিই। ও থুক্কু থুক্কু, সত্যিটা বলি, রাকিবকে কিছু জিজ্ঞেস করা লাগবে না। আসলে হাতে একটু ছেঁকা খাইছি, এইটাই। কতখানি? ভিডিও কলে আয় তো। আমার এমবি শেষ, ভাই। আব্দুল কল কেটে দিল। রাইসা বলে ওঠে, তোমার আম্মু অনেক সুন্দর, কত সুন্দর গুছিয়ে কথা বলে। তোমার আম্মু গ্রাম থেকে এত সুন্দরভাবে কথা কিভাবে বলে? আমার আম্মু শহরের মেয়ে, আর উনি গ্রামে কলেজের প্রফেসর। তাই তো বলি, তোমার আব্বু কি করে? আব্বু বিজনেসম্যান। আর কিছু জিজ্ঞেস করো না, অনেক কিছু ফাঁস হয়ে যাবে। কি ফাঁস হবে? এই যে আপনাদের বস আমার খালু হয়। আব্দুলের কথা শুনে সবাই হা হয়ে গেল। প্রিয়াঙ্কা বলে ওঠে, কি বলছো এসব? না, কিছু না। বস তোমার খালু হইলে তুমি এতক্ষণ লামিয়ার কথা বললে? ওকে তোমার সহ্য হয় না। ওই কত সুন্দর, তোমার ধারণা আছে? সুন্দর দিয়ে সব কিছু হয় না, এইসব রাখেন, এখন খালুকে কেউ বলেন না। আমি এখানে, তাহলে নিয়ে যাবে। আমি এখান থেকে কোথাও যাব না, আর এইসব বাদ দেন। সবাই আব্দুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে সবাইকে প্লেট দিতে লাগলো। রাইসা বলে ওঠে, আব্দুলের প্লেটের খাবার আমার প্লেটে দাও। ওর যে হাতের অবস্থা, আমি খাইয়ে দিই। রাইসার কথা শুনে প্রিয়াঙ্কা বিষয়টা ভালো না লাগলেও কিছু বলল না। সবাই খেতে বসলো। রাইসা আব্দুলকে খাওয়াই দিতে লাগলো। প্রিয়াঙ্কা মাঝে মাঝে আর চোখে আব্দুলকে দেখতে লাগলো। আব্দুল কিছুটা খেয়ে বলল, আর খাবো না, আমার পেট ভরে গেছে। কি বলছো? একটুকুতে পেট ভরে গেল? রাইসা ওই এতটুকু করে খায়? সবাই অবাক হয়ে তাকালো। প্রিয়াঙ্কা বলল, ওর খাওয়া দেখছিলাম তাই। আচ্ছা থাকেন, আপনারা এনজয় করেন, আমার পড়া আছে। আব্দুল চলে গেল। আব্দুল রুমে গিয়ে পড়তে লাগলো। সবাই 12টার দিকে বিদায় নিয়ে বাসায় চলে গেল।
আব্দুল সবাইকে বিদায় দিয়ে আবার রুমে চলে গেল আর না পড়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাদে চলে গেল। ছাদে গেলে দেখে তুলি প্রিয়াঙ্কা দুজন ব্যায়াম করছে। আব্দুল নিচে চলে গেল। প্রিয়াঙ্কা বিষয়টা দেখে কিছু বলল না। তুলি বলে ওঠে, ছেলেটা কিছু না বলে চলে গেল কেন? জানি না। দুজন ব্যায়াম করে নিচে চলে গেল। আব্দুল পড়তে লাগলো। পড়া শেষ করে রেডি হতে লাগলো। রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে দরজা নক হওয়ার শব্দ হলে আব্দুল দরজা খুলে দিয়ে তুলি বলল, আপু তোমাকে খাবার খেয়ে কলেজে যেতে বলছে। আমি খেতে পারবো না, উনাকে বলে দিয়েন। হাত তো পুড়িয়ে ফেলছো, একা হাত দিয়ে কিভাবে খাবে? আপু আমাকে খাওয়াই দিচ্ছে, চলো। আব্দুল নিজের হাতের দিকে তাকাতেই দরজা লাগিয়ে দিয়ে তুলির সাথে চলে গেল। প্রিয়াঙ্কা আব্দুল আর তুলিকে একসাথে খাওয়াই দিতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকলো। প্রিয়াঙ্কা কিছুটা অকওয়ার্ড ফিল করলো। আব্দুল বুঝতে পেরে চোখ সরিয়ে নিয়ে বলল, ধন্যবাদ, আমি আর খাবো না, কলেজে সময় হয়ে গেছে। আব্দুল কথাটা বলে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা কিছু বলল না। আব্দুল বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেল। কলেজে গেলে সবাই বলতে লাগলো, হাত পুড়ে গেল কিভাবে? অনেক কাহিনী, বাদ দিয়ে ক্লাসে চল। সবাই মিলে ক্লাসে চলে গেল। মনোযোগ দিয়ে ক্লাস করার পর কলেজ ছুটি হয়ে গেলে বন্ধুরা মিলে প্রতিদিনের মতো কোচিং করতে চলে গেল। কোচিং শেষ করে আব্দুল বাসায় চলে যায়। ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো কিছুক্ষণ রেস্ট নিয়ে 8টার দিকে আব্দুল বের হয়ে গেল। প্রতিদিনের মতো 2 ঘন্টা ভয়েস করে বাসায় চলে আসলো। এভাবে চলতে চলতে আব্দুলের পরীক্ষার সময় চলে আসলো। আব্দুল রাইসাকে বলল, আগামীকাল থেকে আমার পরীক্ষা, আমি আর আসতে পারবো না। অল দ্য বেস্ট। ধন্যবাদ। ভালোভাবে পরীক্ষা দিও। দোয়া করবেন। আব্দুল সব বয়েজ আর্টিস্টদের থেকে দোয়া চেয়ে নিল। এরপর প্রিয়াঙ্কার কেবিনে গিয়ে বলল, ম্যাম, আগামীকাল থেকে আমার পরীক্ষা, দোয়া করেন, পরীক্ষা যেন ভালো হয়। ইনশাল্লাহ ভালো করবে আশা করি। দোয়া রইল, আর ভালোভাবে মাথা ঠান্ডা করে লেখার চেষ্টা করবে। আমি চাচ্ছিলাম প্রথম পরীক্ষায় আপনি আমাকে হলে নামিয়ে দিয়ে আসবেন। এটা আমি পারবো না। তুমি তো জানো আমি গেলে সব স্টুডেন্ট আমার পেছনে লেগে পড়বে। ছদ্মবেশ নিয়ে যাবেন। চেষ্টা করব। আপনার অপেক্ষায় থাকবো। আব্দুল কথাগুলো বলে চলে গেল। প্রিয়াঙ্কা আব্দুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আব্দুল ওর খালুর বাসায় চলে গেল। সবার সাথে কথা বলে রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলো। আব্দুল রাত 1টা পর্যন্ত রিভিশন দিতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের রুমে নক করলে আব্দুল দরজা খুলে দিল। এত রাত জেগে কে পড়ে? ঘুমাও, অনেক রাত হয়েছে তো। রিভিশন দিলাম, আপনি কেবল আসলেন। হ্যাঁ, ওকে ঘুমিয়ে যাও। এত রাত জেগে থাকলে পরীক্ষার হলে ঘুমে ঝিমুনি ধরবে। ওকে। প্রিয়াঙ্কা চলে যেতে নিয়ে আবার ঘুরে আব্দুলের দিকে কলম, স্কেলে জ্যামিতি বক্স, হাইব্রোড দিয়ে বলল, তোমার জন্য, গুড নাইট। আব্দুল খুশি হয়ে হাতে নিল। প্রিয়াঙ্কা চলে গেল। আব্দুল দরজা লাগিয়ে দিয়ে জিনিসপত্রতে চুমু দিয়ে বলল, বউয়ের থেকে প্রথম গিফট। আব্দুল যত্ন করে রেখে দিয়ে লাইট অফ করে ঘুমিয়ে গেল। সকালে প্রিয়াঙ্কা ঘুম থেকে তুলে দিল। আব্দুল দরজা খুলতেই প্রিয়াঙ্কা বলল, নামাজ পড়ে নাও, আরও একবার রিভিশন দিয়ে নাও। ধন্যবাদ বউ। প্রিয়াঙ্কা চলে গেল। আব্দুল দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে রিভিশন দিতে লাগলো। 9টার দিকে প্রিয়াঙ্কা ডাক দিল। আব্দুল রেডি হয়ে দরজা খুলে দিল। এই নাও, খাবারগুলো খেয়ে নাও। আব্দুলকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ করে বলল, আচ্ছা তুমি থাকো, আমি জাস্ট বোরকাটা পরে চলে আসবো। ওকে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে বোরকা পরে আব্দুলের সাথে চলে গেল। একটা সিএনজি ভাড়া করে দুজন চলে গেল। পরীক্ষার হলে নামলে প্রিয়াঙ্কা ভাড়া দিয়ে আব্দুলকে বিদায় দেয়। প্রিয়াঙ্কা হেঁটে অনেক দূর গিয়ে ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল। ড্রাইভার আসলে প্রিয়াঙ্কা গাড়িতে উঠে বোরখা খুলে ফেলে। এখান থেকে সোজা স্টুডিওতে চলে গেল। এদিকে আব্দুল সিট খুঁজে বসে পড়ল। পরীক্ষা শেষ হলে আব্দুল হল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে টেবিলের উপরে খাবার দেখে আব্দুল খাবার খেয়ে নিল। তারপর পড়তে বসলো। পড়া শেষ করে আব্দুল বাহিরে থেকে খাবার খেয়ে আসলো। আবার পড়া শুরু করে দিল। 1টার দিকে প্রিয়াঙ্কা এসেছে, বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। গুড, ঘুমিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু আছে, আপনি যান, রেস্ট নিন গিয়ে। প্রিয়াঙ্কা চলে গেল।
আব্দুল পড়া শেষ করে ঘুমিয়ে গেল। প্রতিদিন প্রিয়াঙ্কা আব্দুলকে সকালে ডেকে নামাজ পড়িয়ে খাবার খাইয়ে দিয়ে পরীক্ষার হলে দিয়ে আসতে লাগলো। এভাবে পরীক্ষার দিনগুলো কাটতে লাগলো। পরীক্ষা শেষের দিনে আব্দুল মাথায় কিছুটা দুষ্ট বুদ্ধি আসলো। আব্দুলের কাছে প্রিয়াঙ্কা ঘরের চাবি থাকায় আব্দুল প্রিয়াঙ্কার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজাতে লাগলো। সাজানো শেষ করে মোমবাতি দিয়ে ঘরটা আলোকিত করে দিল। আব্দুল একগুচ্ছ গোলাপ ফুল সাইডে রেখে আবার নিচে চলে গেল চকলেট আনতে। চকলেট নিয়ে এসেছে। আব্দুল রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা রাত 1টার দিকে বাসায় ফিরলে দেখে দরজা ভেতর থেকে লাগানো। প্রিয়াঙ্কা আব্দুলের ঘরে লাইট অফ দেখে কিছু বুঝতে পারল না। দরজা নক করতেই আব্দুল এসে দরজা খুলে দিলে প্রিয়াঙ্কা বলল, কি ব্যাপার, তুমি আমার এখানে কি করো? আব্দুল প্রিয়াঙ্কার হাত থেকে ব্যাগ নিয়ে ফোন হাতে নিয়ে পেছন থেকে ধরে হাঁটতে লাগলো। প্রিয়াঙ্কা বলে ওঠে, কি ব্যাপার, তুমি কি করছো? চোখ ছাড়ো। আরে একটু ওয়েট করেন। আব্দুল প্রিয়াঙ্কাকে রুমের সামনে নিয়ে গিয়ে আস্তে আস্তে চোখ খুলে দিল। প্রিয়াঙ্কা চোখ ডলতে ডলতে আব্দুলের দিকে তাকালে আব্দুল হাসি মুখে বলল, ভিতরে চলেন। আব্দুল প্রিয়াঙ্কাকে ভেতরে নিয়ে গেল। প্রিয়াঙ্কা লাইট জ্বালাতেই সাথে সাথে আব্দুল প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ এগিয়ে নিয়ে বলল, আমি জানি না জীবনে কতটা পথ চলতে হবে, তবে আমি জানি তুমি যেখানে যাবে আমি সেখানে থাকবো। তুমি কি আমার হাত ধরবে এবং জীবনে এই পথ চলাতে আমার সাথে থাকবে? আব্দুল হাসি মুখের প্রশ্নের উত্তর আশা করতেই এক নিমেষে প্রিয়াঙ্কার সব খুশি তছনছ করে দিল। প্রিয়াঙ্কা গোলাপের গুচ্ছগুলো নিয়ে এক ঢিলে ফ্লোরে ছুঁড়ে মেরে রেখে বলল, এইসব কি? হ্যাঁ, আমি তোমাকে এসব করতে বলছি? আমি তোমাকে বলছি না আমি তোমাকে ভালোবাসতে পারবো না? আমি তোমাকে কতবার বলবো? প্রিয়াঙ্কা রেগে চাদর এক টান দিয়ে ফেলে দিল সব গোলাপের পাপড়িগুলো। আব্দুল প্রিয়াঙ্কার দু হাতের বাহু ধরে নিজের দিকে করে বলল, কেন ভালোবাসতে পারবে না আমাকে? আমাকে যদি ভালোই না বাসো তাহলে তুমি কেন আমার কথা ভাবো? আমার 1 মাস হয়ে যাওয়ার পর কেন তুমি আমাকে বের করে দিলে না? কেন আমাকে এখানে রেখে দিলে? প্রতিদিন আমার জন্য এত কষ্ট করে রান্না কেন করো? আর ভালো যদি নাই বাসো আমার হাত পুড়ে যাওয়ার পর এত যত্ন করে কেন খাইয়ে দিতে? আর পরীক্ষার 1 মাস আমার জন্য এত খাটাখাটনি কেন করলে? উত্তর দাও। প্রিয়াঙ্কা আব্দুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে, আমি করছি। এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি। আমি কতবার তোমাকে বলবো? আমি সেদিনও তোমাকে বলছি আমি অন্য কাউকে ভালোবাসি। তারপরও কেন আমার পেছনে লেগে আছো? তুমি কাউকে ভালোবাসো না? আমি তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। আর তোমার বয়ফ্রেন্ড থাকলে কোনোদিন তো কল বা দেখা করতে গেলে না। আর তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো তাহলে আমাকে ডিভোর্স কেন দিলে না? তোকে দেখি আমার বয়ফ্রেন্ডের সাথে চলা লাগবে নাকি? তুই ডিভোর্স চাইলে চল, এখন দিয়ে দিব। আব্দুল প্রিয়াঙ্কার সামনে গিয়ে গালে হাত দিয়ে বলল, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার সাথে কেন এমন করছো? তোমার কোনো বয়ফ্রেন্ড নাই আমি জানি। প্লিজ আমাকে মেনে নাও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রিয়াঙ্কা নিজের হাত থেকে আব্দুলের হাত সরিয়ে বলে, এইসব তোর ভালোবাসা না, ভালো লাগা। এই বয়সে যেমন হওয়া কথা তেমন হচ্ছে। শোন, আমার থেকে দূরে থাক। আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রিয়াঙ্কা প্লিজ বোঝার চেষ্টা করো। কিসের ভালোবাসোস? আমার কণ্ঠ শুনে তো আমাকে ভালোবাসোস, তাই না? আর এই আমার ফর্সা চামড়া দেখে তো ভালোবাসোস, তাই না? তুই কি জানোস তোর সাথে বিয়ে হওয়ার রাতে যখন আমি পালিয়ে যাই, সেই দিন রাতে আমি আমার শরীরে কলঙ্কের দাগ লাগিয়ে নিয়েছি? মানে? আমি একজন ধর্ষিতা নারী। সেদিন রাতে আমি পাশের জঙ্গলে ধর্ষণ হয়েছিলাম। এখন বল, তোর ভালোবাসা আছে এখন? এখনো কি চাইবি ধর্ষিতাকে বউ হিসাবে? 3 জন ছেলে আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। বল, আমাকে এখনো বউ হিসাবে চাস? কখনোই না। তাই আমার থেকে দূরে থাক। আমি যেমন আছি অনেক ভালো আছি। আমার কাছে কখনোই আসিস না। আমি কোনো ভালো মেয়ে না। আমি তোকে সতীত্ব উপহার দিতে পারবো না। প্রিয়াঙ্কার কথা শুনে আব্দুল যেন থমকে গেল। প্রিয়াঙ্কা অঝরে কান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা বলল, আমি জানি তুই আমাকে ঘৃণা করছিস। আমি এই বিষয়টাই আর মুখ খুলতে চাই না। তুই আমাকে বাধ্য করলি। চলে যা এখান থেকে। আমি ধর্ষিতা মেয়ে, আমি জানি আমি অপবিত্র হয়ে গেছি। আমি চাইও না কাউকে ঠকাতে। তাই সেদিন ভেবে নিয়েছি কোনো পুরুষকে ভালোবাসবো না। তাকে আমি ঠকাতে পারবো না। বাবা মা অনেক চেষ্টা করছি মিথ্যা বলে বিয়ে দেওয়ার। বাবা মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য এই ফ্ল্যাটে একাই থাকি। আব্দুল কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা হাঁটু গেড়ে বসে অঝরে কান্না করতে লাগলো। 5 বছর পর
আব্দুলের কথা অনেক মনে পড়ছে। ছেলেটা এখন কত বড় যে হয়েছে, দেখতে কেমন হয়েছে কে জানে। দুষ্টু অনেক চালাতো, ভারী দুষ্টু ছিল ফাজিলটা। হঠাৎ করে যে কোথায় হারিয়ে গেল কে জানে। রাইসা কিছু আর্টিস্টদের সাথে মিলে আব্দুলের কথা বলতে লাগলো। প্রিয়াঙ্কা দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো শুনে কিছু না বলে কেবিনে চলে গেল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আব্দুলের ছবিটা বুকে চেপে ধরে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, কেন যে তোমাকে সত্যিটা বলতে গেলাম সেদিন সত্যিটা না বলে আজ তুমি আমার সামনে থাকতে। তোমাকে এভাবে হারিয়ে ফেলতে হতো না, তোমাকে কাছে না পেলাম, তোমাকে তো মন ভরে দেখতে পারতাম। প্রিয়াঙ্কা কথাগুলো ভাবতে লাগলো আর কাঁদতে লাগলো। হঠাৎ দরজায় নক হলে প্রিয়াঙ্কার সাথে সাথে চোখ মুছে আব্দুলের ছবিটা সরিয়ে ফোন স্ক্রিন অফ করে বলল, ভেতরে আসো রাইসা। ম্যাম, আমাদের সবার ভয়েস করা শেষ, এই নিন আপনারগুলো। আর ম্যাম 9টায় লাইভ আছে। ওকে, তুমি যাও। রাইসা চলে গেল। প্রিয়াঙ্কা ফোন থেকে গ্যালারিতে গিয়ে কিছুক্ষণ ছবি দেখে নিজের ভয়েস করতে লাগলো। ভয়েস করতে করতে অনেক রাত হয়ে গেল। রাইসা এসেছে, বলে, ম্যাম আজকে তো লাইভ করেন না। আগামীকাল করব, শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাচ্ছি। প্রিয়াঙ্কা স্টুডিও থেকে বের হয়ে গেল। গাড়িতে বসে আর মনে বাহিরের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। বাসায় চলে গেলে দেখে ওর আব্বু আম্মু তুলি এসেছে। প্রিয়াঙ্কা ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলে ওর আম্মু বলে, প্রিয়াঙ্কা মা, তুই ঠিক আছোস? ঠিক আছে আম্মু। তোমরা এসেছো, আমাকে আগে কল দিবে না? কল দিয়ে জানলে কি সারপ্রাইজ দেওয়া যায় তো? ফাজিল একটা, তোমার জামাই আসে নাই? না, ওর এক কাজিন আজ দেশে আসবে, সেখানে গেছে। ও আচ্ছা, থাক, আমি ফ্রেশ হয়ে আসি। প্রিয়াঙ্কা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিয়ে রাতের খাবার খেতে লাগলো সবার সাথে। খাবার দাবার শেষ করে প্রিয়াঙ্কা নিজের রুমে চলে গেল। আব্দুলের ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। প্রিয়াঙ্কা সকালে ঘুম ভাঙলে নামাজ পড়ে অঝরে কান্না করতে লাগলো। তুলি কান্না করতে দেখে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা নামাজ পড়া শেষ করে তুলির খাটে বসতে বসতে বলল, আপু কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমি তোকে জীবনেও এইভাবে কান্না করতে দেখি নাই। আপু কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? কিছু না, বাদ দে, চল ব্যায়াম করে আসি। আপু বল আগে কি হয়েছে তোর? দেখ আপু, তুই আগের থেকে অনেক শুকিয়ে গেছস, চোখের নিচে কালো হয়ে গেছে, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কোনো কিছু নিয়ে চিন্তিত। তুলি প্রিয়াঙ্কার কাছে গিয়ে প্রিয়াঙ্কার হাত নিজের মাথার উপরে নিয়ে বলল, আমার কসম বল, কি হয়েছে তোর? কি করছিস? আল্লাহ বাদে কারোর কসম কাটতে হয় না। যা তো, কিছু হয় নাই। সবার একটা করে পার্সোনাল কষ্ট থাকতে পারে। চল ব্যায়াম করে আসি। তুলি আর কিছু বলল না। প্রিয়াঙ্কা তুলিকে নিয়ে ছাদে চলে গেল। দুজন ব্যায়াম করে নিচে চলে গেল। প্রিয়াঙ্কা তুলির নাকে মায়ের হাতের রান্নার ঘ্রাণ পেয়ে বলল, আহ আম্মু, তোমার হাতে কি জাদু আছে বলো তো? আমার খুব ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। প্রিয়াঙ্কার আম্মু হেসে বলে, হয়েছে, দুইজন ফ্রেশ হয়ে খেতে আসেন। দুজন নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসলো। খাবার খেয়ে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে বের হয়ে গেল। অফিসে গিয়ে লাইভে জয়েন হয়ে গেল। এক এক করে সবার সালামের উত্তর দিতে লাগলো। সবার সাথে কমেন্টের উত্তর দিতে লাগলো। এক এক করে সবার সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে কয়েকজন কমেন্ট করলো, আপু, আপনি এতদিন কেন বিয়ে করেন নাই? আপনার কি কোনো ছেলে পছন্দ নাই? আপনি কি কাউকে ভালোবাসছেন? এরকম অনেক কমেন্ট সবাই করতে লাগলো। রাইসা আর কিছু ভয়েস আর্টিস্টরা প্রিয়াঙ্কার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা একবার ভাবলো উঠে যাবে, পরক্ষণেই বলল, হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। আমার 2টা অতীত আছে, একটা নাই বললাম, 2টা আমি বিবাহিত। প্রিয়াঙ্কার কথা শুনে যেন সবাই থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একের পর এক কমেন্ট আসতে লাগলো। আপু, তুমি বিবাহিত হইলে সেই ভাগ্যবান পুরুষকে আর কবে বিয়ে হয়েছে আপনাদের? আর সেই মানুষটা এখন কোথায়? একের পর এক সবার কমেন্টে বলল, আমি জানি না সেই এখন কোথায় আছে। আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা হয়, যেটা আমরা একে অপরকে আগে চিনতামও না। প্রিয়াঙ্কার কথা শুনে সবার কমেন্টে যেন ঝড় উঠে গেল। সবাই একের পর এক বলতে লাগলো, প্লিজ আপু, আমাদের কাহিনী বলেন।
কমেন্টগুলোর ভিতরে প্রিয়াঙ্কা দেখতে পেল ওর কাজিনরা, ওর আত্মীয় স্বজন অনেকেই আছে, তার ভিতরে তুলিও ছিল। প্রিয়াঙ্কা বলল, আব্বু আব্বু আমি জানি তোমরা এই লাইভের সঙ্গে আছো। আমি আর সত্যিটা লুকাতে পারছি না। আমি যা বলছি সব সত্যি। আমি সেই দিন রাতে বাকি কথাগুলো তোমাদের বলতে পারি নাই। আমি যেই গ্রামে ঘুরতে গেছিলাম সেই গ্রামে সেই ছেলেটা ওএসএসসি পরীক্ষার ছুটি পেয়ে দুজন কাজিন নিয়ে ঘুরতে গেছিল। আমি যেমন প্রকৃতিক প্রেমিকা তেমন ওই প্রেমিক। আমার মতো ওই সব কিছু ক্যামেরা বন্দি করতে করতে ভুল জায়গায় চলে যায়। আমরা জানতামও না ওই জায়গাটা ভালো না। ছেলেটা ওখানে দাঁড়িয়ে থেকে হয়তো কবিতা আবৃত্তি করছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি পাশের গাছের পেছনে দাঁড়িয়ে শুনছিলাম। প্রিয়াঙ্কা কিছুটা থেমে কিছুক্ষণ চুপ থেকে গেল। প্রিয়াঙ্কা কাঁদতে লাগলো। প্রিয়াঙ্কা কান্না দেখে সবাই বলতে লাগলো। হঠাৎ করে ওখানে একটা কমেন্ট আসলো, আপু আপনি সেই মেয়ে না যে চিৎকার করে বলেছিলেন আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই? ছেলেটা অনেক কান্না করেছিল। আপু আমি আপনাকে চিনতে পারছি। মেয়েটার কমেন্ট পেয়ে সব ছেলে মেয়ে ওর কমেন্টে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়াঙ্কা নিজেকে সামলিয়ে বলল, হ্যাঁ আমি সেই মেয়ে। কিছু ছেলে মেয়ের জন্য গ্রামের মানুষজন আমাদের ভুল বুঝে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। আমাকে মেয়েদের সাথে এক রুমে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বন্দি করে দেয়। আর হয়তো ওই ছেলেটাকে পাশে ছেলেদের সঙ্গে বন্দি করে দিয়েছিল। আমরা দুজন একে অপরকে ভালোভাবে দেখতেও পাই নাই। আমাদের জোর করে বাকি ছেলে মেয়েদের সাথে বিয়ে দিয়ে দেয়। যেখানে আমি বিয়েটা মেনে নিতে না পেরে আমি ওখান থেকে ছাড়া পাওয়ার পর দৌড়ে পালিয়ে যাই। প্রিয়াঙ্কা কথাগুলো বলে কাঁদতে লাগলো। প্রিয়াঙ্কাকে সবাই বলতে লাগলো, ওই ছেলের সাথে আপনার দেখা হয় না? ম্যাম, ওই ছেলের সাথে কি আর কোনোদিনও দেখা হয় নাই? প্রিয়াঙ্কা অঝরে কান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা অন্য হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ ওই ছেলে 2 বছর পর আমার সঙ্গে দেখা করতে আসছিল। আমি জানি না ওই আমাকে কিভাবে চিনতে পারছে। সবার কমেন্ট করতে লাগলো, আপু ওই ছেলেকে তো তুমি ভালোভাবে দেখো নাই, তাহলে কিভাবে বুঝবে ওই ছেলেটাই এই ছেলে? আমি ওর কবিতা আবৃত্তি করা শুনেছিলাম। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে ওই কবিতাটা সেম ভাবে আবৃত্তি করতে শুনি। ওই ফেসবুক পেজে ঘাটাঘাটি করে দেখলাম আমাদের সেই দিনের ঘটনাটা পোস্ট করে রাখছে। আজকের মতো জঘন্য দিন আর জীবনে না আসুক, তখন কিছুটা নিশ্চিত হইলাম যে এই সেই ছেলে। আমি প্রতিদিন ওর কবিতা আবৃত্তিগুলো শুনতাম, আমার অনেক ভালো লাগতো। সেই দিন আমার চেনা হয়ে যায় ওর কণ্ঠ। সবাই অবাক হয়ে বলল, তারপর কি হলো আপু? আপনি তাকে না দেখে কিভাবে বুঝলেন ওই ছেলেটা নিজে থেকে এসে বলেছিল নাকি? না, ও হঠাৎ করে একদিন আমার স্টুডিওতে এসে আমার সাথে ফ্লার্ট করতে থাকে। প্রথমে বিরক্ত হইলে রাইসার কাছে পাঠিয়ে দেয়। একথা শুনে সবাই হা হয়ে গেল। রাইসা কিছু বলবে, প্রিয়াঙ্কা বলে, আমাকে বলতে দাও, আর প্লিজ নাম বলার দরকার নেই, এটা অজানা থাক। রাইসা চুপ হয়ে গেল। সবাই বলতে লাগলো, তারপর কি হলো? রাইসার সাথে গেলে ওই ভয়েস করলে আমার কানে এসে লাগে। আমি বিষয়টা অনেক অবাক হয়ে যাই। দৌড়ে গিয়ে ওকে খুঁজতে লাগি। খোঁজার পরে দেখি ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখে ভয়ে ভয়ে আছে। আমি হয়তো ওর কণ্ঠ পছন্দ করি নাই। ওই সুন্দরভাবে আমাকে বলতে লাগে, ম্যাম আমি তো নতুন, আমাকে প্লিজ প্লিজ ভুলগুলো ধরিয়ে দেন। আমিও রাজি হয়ে যাই। ওই আমার কাছে পরের দিন ভয়েস করতে আসে। বাট ছেলেটা অনেক দুষ্টু। ভয়েস করতে গিয়ে হুট করে আমার গালে, বুঝতে পারছেন, আমি রেগে চিৎকার করলে ওই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ওর মুখের এক্সপ্রেশন এত ফানি ছিল যে অনেক কষ্টে আমি নিজের হাসি কন্ট্রোল করে রেখেছি। প্রিয়াঙ্কা কথাগুলো বলে হাসতে লাগলো। কান্নার মাঝে সবাই প্রিয়াঙ্কাকে হাসতে দেখে তারা হাসির ইমোজি দিতে লাগলো। অনেকেই অনেক কমেন্ট করতে লাগলো, সেদিন শুধু শুধু আমাকে এত বকা দিলেন, সরি। সবাই আবার কমেন্ট করতে লাগলো, আপু তারপর কি আর ছেলেটা আসে নাই আপনার কাছে? বাকিটা আমি বলছি। আমি জানতাম না ওই ফাজিলটা আপুর হাজবেন্ড ছিল। ওটুকু ছেলের সাথে আপুর বিয়ে হতে পারে বিশ্বাস হয় না। ওই ফাজিল এখানে এসেছিল আপুকে পটানোর জন্য। ও অনেক সরল ছিল, মুখ ফসকে সবসময় সত্যি বলে দিত। ও এখানে আপুর জন্য ভয়েস করতে আসতো, আপুকে দেখার জন্য আপুর রুমে যাওয়ার বাহানা করত। সেদিন রাতে ওকে হোস্টেল থেকে বের করে দেয়। এটাতে অনেক চিনে ফেলতে পারেন, তাই আর বাকিটা বলবো না।
ফাজিলটা সারা রাত রাস্তা থেকে মশাতে কামড় খেয়ে প্রচুর রেগেছিল। ম্যানেজার কিছু বলেছে, ম্যানেজারের গালে খুশি দিয়ে বকাঝকা দিয়ে দৌড়ে পালিয়ে রাস্তার পাশে বসে থাকে। আমার সাথে দেখা হলে পারে বলে এই কাহিনী। ফাজিলকে বুদ্ধি দিলাম ম্যামের ফ্লাইট ফাঁকা আছে, ওখানে থাকার জন্য ম্যামের সাথে ভালো ব্যবহার করতে। আমি বুদ্ধি দিলাম আমার স্কুটিতে উঠতে গেলে আমাকে বলে। রাইসার কল আসলে রাইসা থেমে গিয়ে কল কেটে দিয়ে বলল, আমাকে বলে আমি মেয়ে মানুষের পিছনে বসি না, আমি চালাই, আপনি পিছনে থাকেন। কি বেইজ্জতি না করলো! এত রাগ হয়েছিল। পরে রাস্তায় কিভাবে বুঝতে পারে আমাকে হাসানোর জন্য জোকস বলতে থাকে। এমনভাবে কথা বলে না যে না হেসে পারা যায় না। তারা দুজন হাসি মজাক করে ম্যামের রুমে গেল। ম্যাম তো রাজি হয় না। ফাজিল ম্যামকে রাজি করানোর জন্য কি বলেছিল জানেন? আপনারা শুনলে হাসবেন। আমার এখনও কথাগুলো মনে পড়লে অনেক হাসি পায়। রাইসার কথা শুনে সবাই জানতে চাইতে লাগলো। রাইসা বলল, ও বলে, ম্যাম গো ম্যাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আপনি যদি আমাকে ঘর ভাড়া না দেন আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। আমি দিন মজুরি কাজ করে সংসার চালাই গো ম্যাম, আমাকে দিয়ে দেন না। এমনভাবে কথাগুলো বলেছিল আমি তো নিজের হাসি থামাতে পারি নাই। রাইসার কথা শুনে সবাই হাসতে শুরু করলো। তারপর সবাই বলতে লাগলো, আপু তুমি কি ওকে ঘর ভাড়া দিয়েছিলে? হ্যাঁ, আমি ওকে থাকতে দেই, কারণ রাতে ওকে এইভাবে রাস্তায় থাকতে দেখে অনেক মায়া লাগছিল। আর যত হোক স্বামী তো ছিল। বাসায় উঠলে পরের দিন সকালে ছাদে ওঠে, তখন আমি আরও পরিষ্কার হয়ে যাই যে ওই আমার হাজব্যান্ড। ওই আমাকে বোঝাতে থাকে আমি যেন তাকে মেনে নেই। সেই নাকি হুজুরের থেকে শুনেছে আমি নাকি তার সত্যি বউ হয়ে গেছি, আর তাই তার আমাকে লাগবে। আমি রেগে বোতল দিয়ে ঢিল মেরে অনেক রেগে কথা বলে দেই। ওই তারপরও শোনে না। আমি রেগে নিচে চলে যেতে নিলে সিঁড়ির ওপরে বসে আমার বোতলে মুখ লাগিয়ে পানি খায় আর বলে, ও বউ আই লাভ ইউ। আমাকে আরও রাগাতে লাগলো। কিন্তু স্বামীর মুখ থেকে প্রথমবার বউ ডাকটা শুনতে অনেক ভালো লাগছিল, বাট প্রকাশ না করে আমি অনেক রাগ দেখাই। বাট দুষ্টুটা হঠাৎ করে গালে কিস করে বোতল দিয়ে দৌড়ে চলে যায়। প্রিয়াঙ্কা এক এক করে সবকিছু খুলে বলতে লাগলো। প্রিয়াঙ্কার লাস্টের দিকে কান্নায় ভেঙে পড়ে বলল, সেই দিন সে কত আশা নিয়ে আমার জন্য ঘর সাজিয়েছিল। আমার একটা অতীতের কথা আজ না বলে সেই হয়তো আমার পাশে থাকতো, আমাকে ছেড়ে যেত না। আজও নিজের উপরে রাগ হয়, মনে হয় কেন বলতে গেলাম। প্রিয়াঙ্কা অঝরে কান্না করতে লাগলো। প্রিয়াঙ্কার সব কথা শুনে সবাই চোখের পানি চলে আসলো। রাইসা প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দিতে লাগলো। প্রিয়াঙ্কা কান্না করতে করতে বলল, ডিয়ার না বলা ভালোবাসা, যদি তুমি কখনো এই লাইভ দেখো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না তুমি কেমন আছো। আমি সবসময় দোয়া করি আমার পিচ্ছি দুষ্টু বরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ডিয়ার পিচ্ছি, একবার আমার সাথে দেখা করো, আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই। প্রিয়াঙ্কা কথাগুলো বলে কান্না করতে লাগলো। পরিস্থিতি খারাপ হতে দেখে রাইসা তাড়াতাড়ি করে সবার থেকে বিদায় নিয়ে নেয়। লাইফ অফ করে প্রিয়াঙ্কাকে সামলাতে লাগলো। প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে ফ্লাইটে চলে যায়। প্রিয়াঙ্কাকে রুমে রেখে আসলে রাইসা অবাক হয়ে গেল। রাইসা দৌড়ে গিয়ে আব্দুলকে জড়িয়ে ধরে বলল, এই ছেলে, তুমি আমার ম্যামকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আর তুমি ম্যামের হাজবেন্ড কেন বলো নাই? তুমি না ম্যামকে এত ভালোবাসো, তাহলে সেদিন ছেড়ে চলে গেলে? আপু থামো, আব্বু আম্মু এটা রাইসা আপু, আর আপু আমার আব্বু আম্মু। রাইসা আব্দুলকে ছেড়ে দিয়ে আব্দুলের বাবা মাকে সালাম দিল। প্রিয়াঙ্কার বাবা বসে আছে। প্রিয়াঙ্কার মা তুলি আব্দুলের আব্বু ও আম্মুর জন্য চা বিস্কুট নিয়ে আসলো। আব্দুলের আম্মু বলে, বেআইন, এত কিছু করতে হবে না প্লিজ, এত উত্তেজিত হবেন না। প্রিয়াঙ্কার আব্বু বলে, লাইভে সব শুনলাম, আমার মেয়েটাই ধর্ষিতা হয়েছে, কিন্তু ওই তো নিজের দোষে হয় নাই। আব্দুল, তুমি আবার কেন ফিরে আসলে? হ্যাঁ, তুমি আবার কেন ফিরে আসলে? বাবা মাকে মানাতে 5 বছর লেগে গেছে। সেই দিন আমি বিষয়টা মেনে নিতে পারছিলাম না, আমার অনেক খারাপ লাগছিল। ইচ্ছা করছিল ওই 3 জনকে খুন করতে, বাট উপায় নাই। সেই দিন আমি এখান থেকে চলে গিয়ে বাবা মাকে অনেক বুঝাই, তারা রাজি হয় না। 2 মাস কান্নাকাটি করেছি, খাবারটাও ঠিকমতো খাই নাই।
আমাকে পাগলামি করতে দেখে আব্বু আম্মু আমাকে শর্ত দেয়, আমি পড়াশোনা শেষ করতে পারলে ওনারা আমাদের মেনে নিবে। আর আপনার মেয়ে বলেছিল ওই কখনো কোনো ছেলেকে ঠকাবে না, বিয়ে করবে না। সেই ভরসা আমি রাজি হয়ে যাই। এতে 5 বছর লেগে গেছে, আজ আমি সফলভাবে ফিরে এসেছি। খুব ভালো করছো, একবার আপুর সাথে যোগাযোগ করবেন না। মা, ওর দোষ নাই, আমরা শর্ত দিয়েছিলাম যোগাযোগ করতে পারবে না। যদি আব্দুলকে ভালোবাসে নিশ্চয়ই প্রিয়াঙ্কা বিয়ে করবে না, আর ভালো না বাসলে বিয়ে করে ফেলবে। ভেবেছিলাম আর কিছুদিন দেরি করে আসবো, বাট লাইফটা আমার পুরো ফ্যামিলির সামনে পড়ল। আমার ছেলে মেয়েরা সবাই প্রিয়াঙ্কাকে, আত্মীয় স্বজন সবাই মেনে নিয়েছে। সবার এক কথা, তাদের বৌমাকে ফিরিয়ে আনতে। আব্দুলের কান্না দেখে সবাই আরও ইমোশনাল হয়ে যায়। আর বাবা মা হয়ে আর থাকতে পারলাম না, রাজশাহী থেকে সোজা এখানে চলে এসেছি। আন্টি আঙ্কেল, অনুমতি দিলে আমি প্রিয়াঙ্কার সাথে দেখা করতে চাই। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কার আব্বু বলে, তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করবে, আমরা না বলার কে? আব্দুল খুশি হয়ে দৌড়ে ভেতরে চলে গেল। প্রিয়াঙ্কাকে এভাবে শুয়ে থাকতে দেখে আব্দুলের বুকটা কেঁপে উঠল। আব্দুল প্রিয়াঙ্কার কাছে গিয়ে হাত মুঠো করে ধরে চুমু দিতে দিতে কান্না করতে লাগলো। বউ, এই বউ, তোমার এই কি হাল করেছো? এত শুকিয়ে গেছো কেন? আব্দুলের কান্নার শব্দে প্রিয়াঙ্কার জ্ঞান ফিরলে এভাবে কাউকে কান্না করতে দেখে প্রিয়াঙ্কা লাফ দিয়ে ওঠে। কে তুমি? আব্দুল প্রিয়াঙ্কার দিকে তাকালে প্রিয়াঙ্কা দৌড়ে এসে আব্দুলকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে দিতে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আব্দুল, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আব্দুল, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এইবার যদি চলে যাও আমার পক্ষে এই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। আমি নিজেকে শেষ করে দিব। আব্দুল প্রিয়াঙ্কাকে আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার আসতে অনেক দেরি হয়ে গেল। প্রিয়াঙ্কা, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। মৃত্যু আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। আই প্রমিস প্রিয়াঙ্কা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তাইলে সেই দিন কেন চলে গেছিলে? আমি চেয়েছিলাম বাবা মাকে নিয়ে আসতে, তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব, বাট বাবা মা রাজি হচ্ছিল না। আব্দুল সব খুলে বললে প্রিয়াঙ্কা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর ছেড়ে যাবে না তো? আর যাব না জান। আব্দুল প্রিয়াঙ্কাকে একদম নিজের কাছে নিয়ে এসে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল।